হ্যাঁ পরিমল, পরিমল হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ওই কলেজ থেকে কি ম্যাডাম জয়েন করেছেন? হ্যাঁ ম্যাম জয়েন করেছেন। হ্যাঁ, তাহলে শুরু করে দাও। অর্ধেন্দু বাবু তো জয়েন করেছেন। আচ্ছা, অর্ধেন্দু বাবু জয়েন করে গেছেন, তাহলে শুরু করে দাও। আস্তে ঠিক আছে। আস্তে যারা আগে তাকে জয়েন করবে থাকুন, তুমি শুরু করে দাও। তাই তো ম্যাডাম? আমি সোমা ম্যাডামকে বলছি। ম্যাডাম শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, কি শব্দ পাখার শব্দ হচ্ছে কি বেশি? ঠিক আছে, একটু হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। পরিমল, তুমি ম্যাডামের কলেজে আর কেউ জয়েন করবেন কিনা বা সবার এসছেন কিনা অনুমতি নিয়ে তুমি শুরু করে দাও। স্যার আমি শুরু করছি। হ্যাঁ, আমাদের কলেজে জয়েন করে গেছে গৌতম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আমার কথা ক্লিয়ার আসছে? কেউ যদি একটু বলেন। সাউন্ড একটু আস্তে আসছে। এবার হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ঠিক আছে সাউন্ড। আচ্ছা, নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকে যে ওয়েবিনারটি আর কি আয়োজন করা হয়েছে সেটা আজিএকেখান কলেজ ও পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের ইকো ক্লাবের যৌথ উদ্যোগে এবং এই দুই কলেজেরই আইকিউএসসি তত্ত্বাবধানে এই ওয়েবিনার। এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের প্রিন্সিপাল ম্যাম ডক্টর শোভা মুখোপাধ্যায় মহাশয়, আর উপস্থিত আছেন আমাদের আজিএকেখান কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম কুমার ঘোষ মহাশয়। তাছাড়াও দুই কলেজের শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। সকলকে এই দুই কলেজের ইকো ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই যে ওয়েবিনার সেটার টপিক আপনারা দেখেছেন যে বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেট, টাইম টু অ্যাক্ট, টাইম টু কেয়ার, অর্থাৎ জীব বৈচিত্র্য সেটা যেটা এই মুহূর্তে একটা চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে আর কি। সারা পৃথিবীতে প্রত্যেকটি দেশেই আমরা একটা ভয়ঙ্কর রকমের জলবায়ু পরিবর্তন, প্রকৃতির একটা বিরূপ চেহারা কিন্তু আমরা দেখছি, যার জন্য দায়ী আসলে আমরা মানুষেরাই। আমাদের ভাবনা চিন্তা, আমাদের কর্মকাণ্ড, কোথাও না কোথাও আমাদের মাতৃরূপের যে প্রকৃতি সেটাকে আমরা কোথাও না কোথাও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মহাত্মা গান্ধী একটা সময় বলেছিলেন যে প্রকৃতির যে রসদ আছে সেটা আমাদের অর্থাৎ মানব সমাজের বা মানব সভ্যতার চাহিদা পূরণ করতে পারে, কিন্তু লোভ পূরণ করতে পারে না। সেই লোভের বশবর্তী হয়েই আমরা হয়তো প্রকৃতির খুবই ক্ষয়ক্ষতি করে ফেলেছি। তো সেই উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীদের এবং আমরা নিজেরা আমাদের মাঝে আজকে পেয়েছি যিনি আমাদের প্রধান বক্তা অর্ধেন্দু বিশ্বাস মহাশয়কে। তাকে আমি স্বাগত জানাই। তিনি পেশায় স্কুল শিক্ষক হলেও তিনি যে প্রতিষ্ঠানটি তৈরি করেছেন মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন, সেটা অত্যন্ত গর্বের সাথে সারা বাংলায় বিভিন্নভাবে
বিশেষ করে প্রকৃতি সংরক্ষণের এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং কাজ করে চলেছে। আমরা বিভিন্ন সময়ে দেখেছি, বিভিন্ন সংবাদপত্রে ওনার ছবি বেরিয়েছে, উনি ওনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন। তো আজকের এই যে আলোচনা, আজকে ওনাকে আমরা পেয়েছি, আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের তরফ থেকে আমরা অনুরোধ করছি পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের প্রিন্সিপাল ডক্টর সোমা মুখোপাধ্যায় মহাশয়াকে যে আজকের ওয়েবিনারের স্বাগত ভাষণ দেওয়ার জন্য। ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ পরিমল বাবু। শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমাদের মাননীয় অতিথিবর্গ এবং অধ্যাপক ডক্টর গৌতম ঘোষ, মাননীয় অধ্যক্ষ, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার কলিগরা, সকলকেই আজকের এই ওয়েবিনারে স্বাগত জানাই। অত্যন্ত যুগোপযোগী ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে আমার হাজী একে খান কলেজের পক্ষ থেকে, এবং তারা অত্যন্ত গর্বের বিষয় যে তারা আমাদেরকে সহযোগী হিসেবে আহ্বান জানিয়েছেন বা আমাদের সহযোগিতা করবার সুযোগ করে দিয়েছেন। আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাদেরকে। জীববৈচিত্র্যের এই বৈচিত্র্য যে ধ্বংস হয়ে চলেছে, এক আমাদের প্রকৃতির কাছে, পরিবেশের কাছে এক থ্রেটনিং এর মতন বলা যেতে পারে, যে প্রতি মুহূর্তে আমরা নিজেদেরকেই ধ্বংসের দিকে আমরা এগিয়ে চলেছি এবং নিজেরা ধ্বংসের দিকেই ছুটে চলেছি। যেন তাকে আটকানোর জন্য, সেই জীববৈচিত্র্যকে ফিরিয়ে আনার জন্য, প্রকৃতিকে রক্ষা করার জন্য সবচেয়ে আগে যাদের এগিয়ে আসতে হবে তারা হচ্ছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। তাদেরকে উদ্যোগী করার জন্য, তাদের এই যে নতুন ভাবে প্রকৃতিকে নিয়ে ভাবানোর জন্য ইকো ক্লাবের একটা বড় ভূমিকা রয়েছে। আর সেখানেই মাননীয় অর্ধেন্দু বাবু আমাদেরকে অত্যন্ত এক মূল্যবান পরামর্শ দান করবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের নির্দিষ্ট একটা দিশা দেখাবেন, এই আশা করি। এবং আজকের সন্ধ্যার যাত্রা আমাদের শুরু হোক এক নতুন আশা নিয়ে, নতুন উদ্যম নিয়ে, যেখানে আমরা আমাদের ছাত্রদের পথের দিশা দেখাতে পারবো মাননীয় অর্ধেন্দু বাবুর মধ্যে দিয়ে। স্বাগতম জানাই আমি সকলকে। আসুন আমরা সকলে মিলে সমৃদ্ধ হয়ে উঠি তার আলোচনায়। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের এই আলোচনা চক্রে আমাদের কলেজের আইকিউএসি ম্যাডাম উপস্থিত আছেন। ওনার শারীরিক অসুস্থতার জন্য হয়তো উনি এখনই কিছু বলতে পারবেন না, তো ওনাকেও আর কি ধন্যবাদ এই জন্য আগেই জানাচ্ছি আর কি, এই কারণে যে উনি অসুস্থতা সত্ত্বেও জয়েন করেছেন। এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং পিয়ালি ম্যাম দারুণভাবে পজিটিভ রোল প্লে করে থাকেন এই ধরনের ওয়েবিনার অ্যাটেন্ড করার জন্য বা সেমিনার যে কোনো উদ্যোগী কাজের জন্য আর কি। এবার আমরা আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম ঘোষ মহাশয়ের কাছ থেকে আজকের ওয়েবিনার সম্পর্কে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। স্যার। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের উভয় কলেজের ইকো ক্লাবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমাদের উভয় কলেজ অর্থাৎ হাজী একে খান কলেজ এবং পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজ, এই উভয় কলেজেরই ইকো ক্লাব, যাদের যৌথ উদ্যোগে আজকে এই ওয়েবিনার এর আয়োজন। সেই সঙ্গে আমি ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানাবো আমাদের ম্যাডাম তথা আমাদের স্থানীয় অধ্যক্ষা ডক্টর সোমা মুখোপাধ্যায় মহাশয়কে। ওনাকে আমি যখনই ফোন করি উনি মানে সেকেন্ডের মধ্যে হ্যাঁ করো, এই ধরনের জিনিস তো খুব প্রয়োজন বলে উনি সহমত পোষণ করেন এবং সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই ওনাকে আমাদের কলেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাঁচথুপি হরিপদ গৌরীপাড়া কলেজের ইকো ক্লাবের কনভেনার তথা আইকিউএসসি কনভেনার এবং আমার কলেজের আইকিউএসসি কনভেনার
ইকো ক্লাবের কনভেনার পরিমল কর্মকার এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী বন্ধু এবং শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যেককে এই সন্ধ্যেবেলায় এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য এবং সহযোগিতা করার জন্য আমাদের কলেজের পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় অধ্যক্ষা উমা মুখোপাধ্যায় মহাশয়, আমাদের দিদি বলেছেন যে আজকের এই প্রসঙ্গে, যে প্রসঙ্গে আমরা আলোচনা করতে বসেছি, সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের কাছে যিনি তুলে ধরবেন আরো গুরুত্ব সহকারে, মাননীয় অর্জেন্দ্র বিশ্বাস মহাশয়। প্রতি মুহূর্তে তিনি আমাদের কলেজের পাশে আগেও থেকেছেন এবং পরিমলবাবু বললেন যে উনি যে মিশন গ্রিন ইউনিভার্স, এই যে ফাউন্ডেশন, তার যে কর্ণধার তিনি যে শুরু করেছেন এবং তিনি যে মেন মোটো নিয়েছেন, পরিবেশকে বাঁচাতে গেলে তিনি লক্ষ্য স্থির করেছেন যে 1 কোটির উপর তিনি গাছ লাগাবেন। এবং তার যে লক্ষ্য অনেক আগে থেকে শুরু হয়েছিল, সে আমাদের বয়সে অনেক ছোট হলেও সে কতটা দূরদৃষ্টি নিয়ে চিন্তা করে তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। এবং সে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, আমি কিছুদিন আগে দেখেছি তিনি দিল্লিতে গেছিলেন, সেখানেও তিনি নিমন্ত্রিত হয়েছিলেন পেপার প্রেজেন্ট করার জন্য বা সেখানে রিসার্চ পার্সন হিসেবে। তাই তাকে আজকে আমরা সন্ধ্যেবেলায় পেয়ে তার অমূল্য সময় ব্যয় করে তিনি যে আমাদের এখানে একটা মূল্যবান বক্তব্য দিতে হাজির হয়েছে, তাই তাকে অসংখ্য ধন্যবাদ। সে আমাদের ভাতৃপ্রতিম এবং আমি বলবো আমাদের কলেজের সঙ্গে যেরকম ভাবে সহযোগিতা করে, ইন ফিউচারে আমাদের সহযোগী, আমাদের প্রিয় কলেজ পাঁচতুবি হরিপদ গরুবালা কলেজ, সেখানে গিয়েও যদি অর্ধেন্দুবাবু সেরকম ভাবে সহযোগিতা করে কলেজটিকে একসঙ্গে আমাদের কাজ করার আরো সুযোগ করে, আমরা আরো কৃতজ্ঞ থাকবো। তাই আজকে ওনার বক্তব্যই মূলত শুনবো, সেই জন্য আমরা বেশি সময় নষ্ট করবো না। তাই ওটাকে আবার অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের যে প্রসঙ্গ জীববৈচিত্র্য আজকে হুমকির মুখে, যেটা বলেছে থ্রেটনিং, আর এখনই সেটার আমাদের সময় হয়েছে এবং এখনই তার প্রতিবন্ধক কথার জন্য বা তার প্রতি যত্ন নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু তৈরি হতে হবে। এই বিষয়ে আজকে মূলত আলোচনা, কারণ আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা অনুভব করছি যে হ্যাঁ, আমাদের জীববৈচিত্র্য বা জলবায়ু যেভাবে চেঞ্জ হচ্ছে, তাতে আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রতিনিয়ত তা উপলব্ধি করছি। আমরা ক্লাস 8-এ যখন জীবন বিজ্ঞান পড়ি, তখন আমাদের বোধহয় খুব ভালো করে বুঝতাম না, কিন্তু একটা জীবন বিজ্ঞানের জীব শৃঙ্খলের কথা আমরা পড়তাম, যে একটা পোকামাকড় থেকে শুরু করে একটা সরীসৃপ থেকে শুরু করে মানুষ, প্রত্যেকটি প্রাণী যে একে অপরের পরিপূরক, এবং জলবায়ু সেগুলো যদি আমরা ঠিকঠাক সংরক্ষণ বা ঠিকঠাক যদি তাদের বন্ধু হয়ে না উঠে যদি শত্রু হই, তাহলে কতটা ক্ষতি হতে পারে তখন আমরা ধারণা হয়নি। কিন্তু আজকে আমরা সেটা বুঝতে পারছি। আমাদের এই গরম জলবায়ু, আজকে যা টেম্পারেচার, হয়তো আজ থেকে 10 বছর আগেও এরকম টেম্পারেচার বা 5 বছর আগে এরকম টেম্পারেচার হয়তো ছিল, কিন্তু আজকের যে একটা অস্বস্তিকর পরিবেশ, আমরা এসি ছাড়া থাকতে পারছি না, 5 মিনিট আমরা রোদে দাঁড়াতে পারছি না। ইভেন আমরা শুধু নই, আমাদের যারা আশ্রয় দেয় এই রোদের মধ্যে, গাছ উদ্ভিদ, দেখা যাচ্ছে এই রোদের মধ্যে তাদের পাতাগুলোও যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অদ্ভুত একটা সিচুয়েশন, অর্থাৎ জলবায়ু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে অনেক গরম হয়তো টেম্পারেচার তো আগে হয়েছে বেশি, কিন্তু একটা পিকুলিয়ার একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি। কেন? তার জন্য নিশ্চয়ই আমরা দায়ী, আমরা নিশ্চয়ই ক্ষতি করে ফেলেছি, আমরা নিশ্চয়ই প্রকৃতিকে আঘাত দিয়ে ফেলেছি। সেই সম্পর্কে আমাদের অর্ধেন্দুবাবু আছেন, উনি ডিটেলসে বলবেন। আমাদের ছেলেমেয়েরা আছে, তারা হয়তো এত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনতে গেলে মূল জায়গাটাই আমরা পৌঁছাতে পারবো না। তাই আমি বেশি সময় নষ্ট করবো না, শুধু সকলকে আমার পক্ষ থেকে, আমাদের কলেজের সকলকে এবং পাঁচতুবি হরিপদ গরিবালা কলেজের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। সেই সকলে আজকের ওয়েবিনার সাফল্যমণ্ডিত হোক এবং আমরা যদি ভবিষ্যতে এর থেকে কিছু দিশা পাই, সেই আশা রেখে সকলের সুস্থতা কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়কে। আমাদের এই ওয়েবিনারটি ইউটিউব চ্যানেলে হচ্ছে অ্যাভেলেবেল আছে, যেটা স্ট্রিমিং হচ্ছে, সেই লিঙ্ক আমরা শেয়ার করেছি। তো আপনারা চাইলে আরো সেটাকে সার্কুলেট করতে পারেন, তাহলে আরো বেশি মানুষের কাছে সেটা পৌঁছতে পারবে। এবার আমরা আমাদের কলেজের একাডেমিক সাব কমিটির কনভেনার ডক্টর পুলকেশ মন্ডল মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব।
সকলকে শুভ সন্ধ্যা। প্রথমে আমি ক্ষমা চেয়ে আমার কথা হয়তো আপনারা সঠিকভাবে শুনতে পারবেন না, আমি ট্রেনের মধ্যে রয়েছি, এই জন্য আমি ভীষণভাবে দুঃখিত। বিশেষ করে আজকের দিনে এই যে এরকম একটা উদ্যোগ আমাদের কলেজ এবং পাস্তবী হরিপদ গৌরীবালা কলেজের উদ্যোগে যে ইকো ক্লাবের তরফ থেকে যে ওয়েবিনারের আয়োজন, সেই আয়োজকদের এবং উভয় কলেজের অধ্যক্ষ এবং আইকিউসির কোঅর্ডিনেটর, উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানিয়ে দু একটি কথা। আজকের দিনে এই যে পরিবেশ, আমাদের পরিবেশ আমরা নিজেরাই যেভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, সেই পরিবেশকে আমাদেরকেই আবার নতুন ভাবে গড়ে তুলতে হবে। সেই উদ্যোগ যথারীতি আমাদের অর্ধেন্দু বাবুরা নিয়েছেন, ইতিমধ্যে অধ্যক্ষ মহাশয় বললেন। আমি শুধু এটুকুই বলবো যে আমরা যখন কোনোভাবে বিষণ্ণ বোধ করি, কোনোভাবে বিভিন্ন রকম ক্রাইসিস মুহূর্তের সম্মুখীন হই, আমরা হয়তো প্রকৃতির কাছেই তার উত্তর খুঁজে ফিরি। আমরা যদি রবীন্দ্রনাথের শোভা ছোট গল্পটি দেখে নিই, সেখানে দেখব যে শোভা বোবা মেয়ে সত্ত্বেও বারবার সে বঞ্চিত হওয়ার পরেও সে কিন্তু প্রকৃতির কাছে তার উত্তর খুঁজে পেয়েছিল। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। আজকের আমাদের যে সম্মানীয় বক্তা, তার মুখ থেকেই আমরা শুনবো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুলকেশ বাবুকে। এবার আমরা হরিপদ গৌরীবালা কলেজের ইকো ক্লাবের কোঅর্ডিনেটর সুবীর চন্দ্র বাবুর কাছ থেকে কিছু কথা শুনে নেব। ইন্টারাকশন করছি পরিমল বাবু। পরিমল, তোমাকে বলছি যে আমাদের দেখছি ম্যাডাম এসেছেন, এই বক্তব্যের পর আমরা সুজেতা ম্যাডাম এসেছেন, ওনার কাছ থেকে দু একটি কথা শুভেচ্ছা বার্তা নিয়ে নিই। ছাত্ররা, স্টুডেন্ট যারা আছো, তারা নিজেদের মাইকটাকে অপশনটাকে একটু মিউট রাখো। যখন কোশ্চেন আনসার বা ইন্টারঅ্যাক্টিভ সেশন আসবে, তখন তোমাদের কারোর কিছু বলার থাকলে তখন তোমরা বলবে, তাছাড়া তোমরা মাইকটাকে মিউট রাখো। সুবীর বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে সুবীর। সুবীর বাবু, আপনি আপনার বক্তব্য রাখুন, বলেছেন স্যার। সুবীর বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? সুবীর বাবু শোনা যাচ্ছে? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি একটু এটা ঠিক করুন, মাইক্রোফোনটা আনমিউট করুন, আনমিউট করুন। প্রত্যুষ আছো, তুমি কিছু ওখান থেকে হেল্প করতে পারবে? প্রত্যুষ তো বোধহয় ইউটিউবে রেকর্ডিংটা করছে, স্ট্রিমিংটা করছে। প্রত্যুষ কি কিছু ওখান থেকে তোমার টেকনিক্যালি হেল্প করা সম্ভব? স্যার, আমি লাইভ স্ট্রিমিংটা করছি, ওটা পরিমল হোস্ট করছি, ওটা স্যার ও করে দিলে হবে। সুবীর বাবুর মাইক অন আছে? তুমি করো তাহলে। সুবীরের মাইক অন আছে কিন্তু। পরিমল বাবু, আপনি বাকিদের মিউট করে দিন, বাকিদের যাদের দরকার নেই।
সুবীর বাবুর মাইক কিন্তু অন আছে। সুবীর, তোমার কথা শোনা যাচ্ছে না, মাইকটা অন করো। আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি এক কাজ করুন সুবীর বাবু, আমার মনে হয় ব্লুটুথটাকে অফ করে দিয়ে আপনি ফোনটাকে লাগিয়ে দিয়ে ওখানে মাইকে বলুন। একবার গ্রুপ মানে জয়েন্ট লিংক থেকে বার হয়ে জয়েন করলে মনে হয় আবার ঠিক হতে পারে। একবার রিজয়েন করুন। হ্যাঁ, একবার লিংক থেকে বার হয়ে লেফট হয়ে আরেকবার জয়েন করলে ঠিক হতে পারে। আমার মনে হয় সময় নষ্ট না করে সুজাতা ম্যাডামকে বলে নিতে বললে ভালো হয়, তারপর সুবীর জয়েন করলে তখন দেখা যাবে। হ্যাঁ, তাহলে তাই করো, দিদি বলেছেন। তুমি সুজাতা ম্যাডাম কাছে শুভেচ্ছা বার্তা দাও, তারপর আবার ওটাকে করবো। হ্যাঁ, কারণ সময় নষ্ট করলে অর্ধেন্দু বাবুর অসুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ওয়েবিনারে আজকে মাঝে পেয়েছি আমরা সুজাতা ম্যামকে, এন কলেজের প্রিন্সিপাল। ম্যাডামকে অনুরোধ করব আজকের ওয়েবিনারের সম্পর্কে কিছু ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ম্যাডাম। ম্যাম, শুনতে পাচ্ছি না কিছু। ম্যাম আপনার মাইক অফ আছে, আনমিউট হয়ে আছে। তুমি একটু ওনাকে মিউট করে আনমিউট করে কথা বলো। ম্যাম মাইকটা অন করুন। হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? হ্যালো, আবার সুবীর বাবু এসছেন, তাহলে সুবীর বাবুকে দেখো। পরিমল, আমরা শুরু করতে হবে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। এবার শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা সকলকে। আজকের এই অনলাইন সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমি প্রত্যেককে বাস্তুপি হরিপদা গৌরীবালা কলেজের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। হাজী একে খান কলেজ হরিহরপাড়া এবং বাস্তুপি হরিপদ গৌরীবালা কলেজ, এই দুই গ্রামীণ কলেজের যৌথ উদ্যোগে আজকে এই সেমিনার ওয়েবিনার আয়োজন করা হয়েছে। বিষয় বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেট, টাইম টু অ্যাক্ট, টাইম টু কেয়ার। খুব প্রাসঙ্গিক একটা বিষয়। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদগ্ধ বক্তা অর্ধেন্দু বিশ্বাস, ওনার কাছ থেকে আমরা এই বিষয়টি শুনে নেব।
এছাড়া আমি শুভেচ্ছা জানাই হাজী একে খান কলেজের প্রিন্সিপাল গৌতম কুমার ঘোষ মহাশয়কে এবং পরিমল কর্মকার এবং কনভেনার প্রত্যুষ ঘোষ মহাশয়। আর যার কথা না বললেই নয়, বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর সোমা মুখোপাধ্যায়, ওনার অনুপ্রেরণা এবং ইচ্ছাশক্তি এই ধরনের ওয়েবিনার বা অনলাইন সেমিনার করতে আমাদের সাহস জুগিয়েছে। আমি অত্যন্ত বাবুকে তার মূল্যবান বক্তব্য বলার জন্য বলবো। আমি ফিরে যাচ্ছি পরিমল কর্মকারের কাছে, কারণ লাইন একটু ডিস্টার্ব হচ্ছে, ইকো হচ্ছে, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, আমার কথাগুলো ইকো হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। ধন্যবাদ সুবীর বাবুকে। এবার আমাদের আলোচনার মূল পর্বে আমাদের প্রধান বক্তা অর্ধেন্দু বিশ্বাস মহাশয়কে সুমিতা ম্যাডামকে 1 মিনিটের জন্য শুনতে পাও কিনা, না হলে তখন শোনা দিয়ে করতে হবে। সুমিতা ম্যাডামকে পাও কিনা? স্যার আপনি যদি একটু বলে দেন। আমরা আমাদের ওয়েবিনারে আজ মধ্যে পেয়েছি সুজাতা ম্যামকে। সুজাতা ম্যাডাম শুনতে পাচ্ছেন ম্যাম? স্যার ওনার মাইক অফ আছে। ঠিক আছে, তাহলে শুরু করো। পরে যদি ওনাকে অনলাইন পাচ্ছি তখন আলোচনা শেষে তখন শুনে নেব। ওকে ওকে, ঠিক আছে স্যার। অর্ধেন্দু বাবুকে অনুরোধ করছি আজকের যে বিষয়, আমাদের মূল বিষয় বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেট, টাইম টু অ্যাক্ট, টাইম টু কেয়ার, সেই বিষয়ে ওনার মূল্যবান বক্তব্য পেশ করেন। ধন্যবাদ। প্রথমেই আজকে আমার কথা কি শোনা যাচ্ছে স্যার ঠিকমতো? সবাই একদম ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। প্রথমে আজকে হরিয়ারপাড়া একে খান কলেজ এবং পাঁচথুপি গৌরীবালা কলেজের উদ্যোগে আয়োজিত যে বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেট, টাইম টু অ্যাক্ট, টাইম টু কেয়ার, এই বিষয়ের উপর যে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমার মতো একজন সামান্য পরিবেশ কর্মীকে আমন্ত্রণ জানানোর জন্য সত্যি আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে উভয় কলেজের যে সমস্ত অধ্যাপকগণ এবং আমার সম্মানীয় ব্যক্তি যারা উপস্থিত আছেন তাদেরকে আমার তরফ থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। সেই সাথে এই ওয়েবিনারে যারা ছাত্রছাত্রী বা অভিভাবক বা যারা আরো এই ওয়েবিনারটা শুনছেন, তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিষয়টা হচ্ছে যে বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেট, টাইম টু অ্যাক্ট, টাইম টু কেয়ার, এই যে বিষয়ে যে আজকে যে ওয়েবিনার বা সেমিনারের আয়োজন করা হয়েছে, এই ধরনের সেমিনারে বলতে গেলে যে অভিজ্ঞতা যে থিওরিটিক্যাল দিক হয়তো বা গবেষণামূলক দিক তুলে ধরার কথা বা বলার কথা। ম্যাম কি এসেছেন? আচ্ছা, ঠিক আছে। তো সেই বিষয়কে তুলে ধরার ক্ষেত্রে যেরকম গবেষণামূলক তথ্য বা থিওরিটিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে, সেই বিষয়ে কিন্তু আমি ঢুকছি না। বিশেষত আমি একজন পরিবেশ কর্মী হিসেবে আমি যেটুকু অনুভব করেছি যে বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করতে গিয়ে বা বায়োডাইভার্সিটির কোনো একটি অংশ নিয়ে কাজ করতে গিয়ে আমার যে অনুভূতির কথা, আমি সেটা একটু আপনাদের সকলের সামনে আমি শেয়ার করতে চাই এবং সেটা শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগবে এবং আমি জানি না কতদূর পারবো। তো কবি বলেছেন যে আসুন আমরা সবাই বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ বেঁধে বেঁধে থাকার অর্থ হচ্ছে যে একসাথে
একত্রিত এবং একজোট হয়ে থাকি, সকলের মধ্যে একটা সহবস্থান করি। সহবস্থান মানে আমিও বাঁচি, অপরকেও বাঁচতে সাহায্য করি। লিভ অ্যান্ড লেট লিভ। এই যে কবি বলেছেন যে বেঁধে বেঁধে থাকার কথা, এটা যেমন আমাদের সামাজিক জীবনে, আমাদের সাংস্কৃতিক জীবনে আমাদের বেঁধে বেঁধে থাকলে আমরা যেমন ভালো থাকবো, আমরা যেমন সভ্যতাতে আমরা নিজেদেরকে মনুষ্যকে একটা উন্নততর একটা জায়গায় নিয়ে যেতে পারবো, ঠিক সেরকম ভাবে শব্দ হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র জীব থেকে শুরু করে বৃহত্তর জীব, আমরা যে সবাই মিলে এই পৃথিবীতে সহাবস্থান করছি, এই সহাবস্থানের যে প্রক্রিয়া এবং এই সহাবস্থানের যে সমস্ত জীবজন্তু আমরা সবাই মিলে বসবাস করছি, সেটাই হচ্ছে বায়োডাইভার্সিটি। এবং এই বায়োডাইভার্সিটি বিষয়ে বিখ্যাত একজন আমেরিকান বায়োলজিস্ট তিনি বলেছেন, ইফ উই লস দ্য ইনসেক্টস then everything is going to collapse। অর্থাৎ সামান্য একটি পতঙ্গ যদি আমরা এই বায়োডাইভার্সিটি থেকে হারিয়ে যাই, ঠিক যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে, যদি আমরা প্রজাপতি হারিয়ে ফেলি বা আমাদের মৌমাছি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু গোটা বায়োডাইভার্সিটি আমাদের কোলাপস করতে পারে, মানে গোটা বিশ্ব প্রকৃতি যে বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা কিন্তু ভেঙে পড়তে পারে। আবার একই রকম ভাবে আবার বিখ্যাত ব্রিটিশ বিবিসি ব্রডকাস্টার এবং ন্যাচারাল হিস্ট্রিয়ান ডেভিড অ্যাটেনবার্গ বলেছেন, উই আর পার্ট অফ দ্য ওয়েব অফ লাইফ। আমরা একটি জাল, জীবনের যে ইন্টারলিঙ্ক একটা যে জাল, তারই আমরা একটা অঙ্গ। দ্য ফিউচার অফ আওয়ার বায়োডাইভার্সিটি ইজ আওয়ার ফিউচার টু। অর্থাৎ আমাদের বায়োডাইভার্সিটির ভবিষ্যৎটা যেমন হবে, আমাদের ভবিষ্যৎটাও তেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কেন এই বিষয়ে সেমিনার করার প্রয়োজন হলো, যে বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেটস, কোন কোন থ্রেটস বায়োডাইভার্সিটিতে এসেছে যার জন্য আমাদেরকে ইট ইজ টাইম টু অ্যাক্ট, মানে আমাদেরকে কাজ করতে হবে বা হচ্ছে। টাইম টু কেয়ার, আমাদেরকে কেয়ার করতে হবে বায়োডাইভার্সিটির এই পর্যায়টা কেন আসলো, আমরা এই পর্যায়ে কেন আসলাম যে বায়োডাইভার্সিটি নিয়ে আমাদেরকে আজকে সেমিনার করতে হচ্ছে বা আলাদাভাবে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হচ্ছে, আমাদের বিভিন্ন জীবজন্তু তাদেরকে সংরক্ষণের জন্য আমাদেরকে অনেক বেশি সচেতনতার জন্য সেমিনার করতে হচ্ছে, অনেক বেশি কাজ করতে হচ্ছে। এই প্রয়োজনটা কেন আমাদের হলো? তার মানে নিশ্চয়ই কিছু কারণ আছে, যে বায়োডাইভার্সিটিতে এমন কিছু ঘটেছে যা আমাদের মানব সমাজের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি। এবার বায়োডাইভার্সিটিতে বা বিশ্ব প্রকৃতিতে যদি আমরা দেখি পরিবর্তন, সেটা কিন্তু স্বাভাবিক, যে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, পরিবর্তনই প্রকৃতির নিয়ম, এটা আমরা সবাই জানি। কিন্তু এমন কিছু পরিবর্তন আছে যে পরিবর্তনগুলো কিন্তু ভয়ঙ্কর হতে পারে, যে পরিবর্তন অসময়ে পরিবর্তন বা দ্রুত পরিবর্তন বা একটা ইমব্যালেন্স যখন পরিবর্তন বা চেঞ্জ বা অল্টারেশন আসে, তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো আমরা আজকে বায়োডাইভার্সিটিতে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, এমন কিছু আকস্মিক পরিবর্তন দেখা যাচ্ছে যে পরিবর্তনগুলো স্বাভাবিক নয়, যে চেঞ্জ বা যে পরিবর্তন আমাদের পর, মানুষের পর, আমাদের অন্যান্য জীবজন্তুর পর, আমাদের পৃথিবীর পর, আমাদের এই ভবিষ্যতের পর একটা ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। এবং তার আমরা কিছু নমুনাও আমরা দেখতে পেয়েছি। কি নমুনা দেখতে পেয়েছি? যে আমরা দেখতে পেয়েছি কোভিডের সময় যে আমরা গোটা বিশ্বে লকডাউন শুরু হলো এবং আমরা সবাই ঘরের মধ্যে আমরা বন্দী হয়ে গেলাম, গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিল। ঠিক যে সময় আমরা ঘরের মধ্যে বন্দী ছিলাম, যে সময় আমরা বাইরে বেরোতে পারছিলাম না, তখন আমাদের সঙ্গে কিন্তু অন্যান্য বনের পশুদের বিশেষ যে পার্থক্য সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। ঠিক যেমন ভাবে আমরা বনের পশুদেরকে খাঁচায় বন্দি করেছিলাম বা এখনো করে রেখেছি, কারণ কোভিড চলে গেছে, আমরাও ভুলে গেছি, মোটামুটি অনেকের মনে হচ্ছে আমাদের ভুলে গেছি।
ঠিক সেরকম ভাবে আমরাও কিন্তু খাঁচার মধ্যে বন্দী ছিলাম। তাহলে প্রকৃতিতে এমন কিছু পরিবর্তন হয়েছিল যে সারা বিশ্বে ভাইরাসের এমন একটা প্রকোপ এসেছিল যে আমরা কিন্তু আবার ঘরের মধ্যে আমাদের গোটা পৃথিবীর যে কাজকর্ম মোটামুটি স্তব্ধ করতে বাধ্য হয়েছিলাম। তাহলে সেটা কিন্তু স্বাভাবিক পরিবর্তন নয়। ঠিক তারও আগে একবার সুনামি হলো যখন, তখনও আমরা দেখলাম ভয়ঙ্কর সুনামি হলো, সেটাও কিন্তু এত স্বাভাবিক নয়। এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে বা ল্যান্ডস্লাইড ঘটছে, বা আপনার হচ্ছে এমন কিছু দেশ আছে যেটা জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে অনাবৃষ্টি দেখা যাচ্ছে বা অতিবৃষ্টি দেখা যাচ্ছে। সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত হচ্ছে এবং সাহারা মরুভূমি ওখানে সবুজায়ন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখে খুব ভালো মনে হলেও মরুভূমিতে গাছ হচ্ছে বা ঘাস হচ্ছে বা সবুজ হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক নয়। আবার যেখানে মরুভূমি ছিল না, মাদাগাস্কার থেকে শুরু করে আরো বিভিন্ন দেশ আছে যেখানটায় পরিস্থিতি অনেক ভালো ছিল, সেখানে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানে মানুষ কি করছে যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের অস্তিত্ব এমন জায়গায় পৌঁছাচ্ছে যে তারা পঙ্গপাল পোকা মাকড় খেতে বাধ্য হচ্ছে। একটা দেশ মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ জলবায়ু পরিবর্তনের কারণের ফলে যে সমস্ত আপনার সমস্যা দেখা যাচ্ছে, সেই সমস্ত সমস্যার মোকাবিলা করার জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, অর্থাৎ ক্লাইমেট রিফিউজি তৈরি হচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা ঘটছে। এই সমস্যাগুলো যদি আমরা এক দুই করে দেখি, কি কি হচ্ছে? স্পেসিস লস, অর্থাৎ প্রজাতিগুলো, বিভিন্ন আমাদের যে সমস্ত এলিমেন্ট গুলো ছিল, নেচারের প্রজাতিগুলো ছিল, বিভিন্ন প্রজাতি, প্রাণী প্রজাতি হোক, উদ্ভিদ প্রজাতি হোক, সেইগুলো হারাচ্ছে। বলছি 1 মিলিয়ন স্পেসিস আর অ্যাট রিস্ক। এই মুহূর্তে কিন্তু 1 মিলিয়নের বেশি প্রজাতি কিন্তু ভয়ঙ্কর রিস্ক, অর্থাৎ তারা অস্তিত্ব বিপন্নতায় ভুগছে। এবং 69% 1970 সালের পর থেকে 69% যে স্পেসিস, সেটা কিন্তু একটা রিস্ক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আবার কি হচ্ছে, আমাদের পৃথিবীতে যে পরিমাণে বন ছিল, যে পরিমাণে অরণ্য ছিল, তা প্রায় over 10 million hectares of forest are still lost at each year। প্রত্যেক বছর 10 মিলিয়ন হেক্টর বনভূমি আমরা হারাতে বসেছি 2020 সালের রিপোর্ট অনুসারে। এবং 1990 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 420 মিলিয়ন হেক্টর ফরেস্ট আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। আমাদের যে সমস্ত কোরাল রিফ গুলো ছিল, কোরাল রিফ বলতে গেলে প্রবাল, সামুদ্রিক যে প্রবাল, সেই প্রবালের 50% আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। তাহলে এই পরিবর্তনগুলো, এগুলো কিন্তু স্বাভাবিক নয়। আবার কি হচ্ছে, আমাদের ফ্রেশ ওয়াটার স্পেসিস, অর্থাৎ মিঠা জলে আমাদের যে সমস্ত বিভিন্ন মাছ ছিল, খোলসে মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপরে যে জিওল মাছ, হ্যাঁ, ল্যাটা মাছ, উড়ুল মাছ, এই যে মাছগুলো, সেইগুলো আমাদের ফ্রেশ ওয়াটার স্পেসিসের মধ্যে অন্যতম। এগুলো সেটা প্রায় 83% আমাদের কিন্তু ডিক্লাইন হয়ে গেছে ফ্রেশ ওয়াটার স্পেসিস গুলো। আমরা যদি ইনসেক্ট দেখি, যারা পলিনেটার্স, অর্থাৎ পরাগ ঘটায়, পরাগ মিলন ঘটায় এবং আমাদের ফসল ফলতে সাহায্য করে, ফুল ফল ফলতে সাহায্য করে, সেটা প্রায় 40% আমাদের ডিক্লাইন হয়েছে লাস্ট কত বছরে, লাস্ট এই 1970 সালের পর থেকে। আমাদের যে সয়েল বায়োডাইভার্সিটি, আমরা জানি যে সবগুলো একটা মুভমেন্ট শুরু করেছেন, যেখানটায় দেখা যাচ্ছে সেভ সয়েল মুভমেন্ট। গোটা অল ওভার ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেভ সয়েল মুভমেন্ট চলছে। কারণ কি, আমাদের যে মাটি, সেই মাটি প্রায় 60% ডেড হয়ে গেছে, মানে মারা গেছে। মানে মাটি মারা গেছে মানে মাটি আছে, কিন্তু মাটির যে সমস্ত জৈব উপাদান, যেগুলো না থাকলে মাটি আর মাটি থাকে না, মাটিতে কোনো ফসল ফলে না, সেগুলো কিন্তু আমাদের হারিয়ে গেছে। তাহলে এই যে বিষয়গুলো আমাদের পরিবর্তন ঘটছে, এবং সেই পরিবর্তনগুলো একদমই কিন্তু স্বাভাবিক নয়। আমরা দেখতে পাচ্ছি এখন টেম্পারেচার কোন জায়গায় পৌঁছেছে। আমরা ছোটবেলায় আমরা যখন জিওগ্রাফি পড়তাম, তখন আমরা জানতাম যে রাজস্থান বা পাকিস্তানের জেকোবাবাদ, এই সমস্ত কোথাও কোথাও তাপমাত্রা যেখানে 40 ডিগ্রির উপরে থাকতো, সেখানে আমাদের মুর্শিদাবাদের তাপমাত্রা গত বছর গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি হয়ে গেছিল। এগুলো কিন্তু স্বাভাবিক পরিবর্তন কিন্তু নয়। আর এই স্বাভাবিক পরিবর্তন নয় বলে
আমাদের বায়োডাইভার্সিটিকে আমরা কনসিডার করছি আন্ডার থ্রেট। এটা কিন্তু বুঝতে হবে যে এই জন্য আমরা আন্ডার থ্রেট বলছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে এমন কি করলাম যে কারণগুলোর কারণে আমাদের বায়োডাইভার্সিটি একটা হুমকির মুখে পড়েছে। এবং এক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমরা যখন এই যে বায়োডাইভার্সিটি নিয়ে যে সমস্ত আলোচনা করছি বা বায়োডাইভার্সিটি যে ভয়ঙ্কর পরিস্থিতিতে গেছে, এই যাওয়ার পেছনে কিন্তু অন্য কোনো প্রাণী দায়ী নয় সেভাবে, একমাত্র মানুষই দায়ী, আমরা মানুষরাই দায়ী। এবং সেই দায়ী হওয়ার পেছনে আমাদের বেশ কিছু কারণ আছে। আচ্ছা, এই বিষয়ে আরো যাওয়ার আগে আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে তো? কে একজন বলবেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, তাই তো? ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে শোনা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে বায়োডাইভার্সিটি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা যে এই যে বায়োডাইভার্সিটি লসের কথা বলছি, আন্ডার থ্রেট বা বায়োডাইভার্সিটি আমাদের জীববৈচিত্র্যের একটা হুমকির মুখে পড়ে গেছে, এটা আমরা বলছি। এর পিছনে কিন্তু আমাদের বেশ কিছু কারণ আছে এবং এই কারণগুলোর পিছনে আমাদের বিলিফ সিস্টেম কাজ করছে। কিরকম বিলিফ সিস্টেমগুলো আমাদের কিন্তু বিগত কয়েক দশকের মধ্যে আমাদের বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। কিরকম? আমরা জানি যে সৃষ্টির প্রথম দিকে কিন্তু আমরা প্রকৃতির সঙ্গেই বসবাস করতাম, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতাম। আমরা গুহায় বা গাছের নিচে বা বনে জঙ্গলে থাকতাম। ঠিক অন্যান্য জীবজন্তুর সঙ্গে আমাদের বিশেষ কোনো পার্থক্য ছিল না। আমরা কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের কথা, এইটা কিন্তু ভুলে গেছি। এটা কিন্তু আস্তে 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 শুরু হয়েছিল এবং শিল্প বিপ্লবের পর থেকে এবং রেনেসাঁর সময় থেকে আমাদের এই পরিবর্তনটা আরো ব্যাপকভাবে শুরু হলো। আমরা নেচার থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকলাম, সরতে 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 এমন জায়গায় আজকে এসে পৌঁছেছি, নেচারকে অর্থাৎ প্রকৃতিকে আমরা প্রকৃতি থেকে দূরে সরছি বা দূরে দৌড়াচ্ছি 5G স্পিডে, তাই নয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকৃতিকে আমরা অস্বীকার করতে পারলেও যেন ভালো হয়। আমরা প্রকৃতিকে আমাদের সহযোগী না ভেবে আমরা কিন্তু আমাদের প্রকৃতিকে আমরা আমাদের প্রতি কি বলবো আমাদের বিরূপ, আমাদের বিরোধী শক্তি হিসেবে আমরা কিন্তু ভেবেছি। আমরা এটা ভুলে গেছি যে উই আর দ্য পার্ট অফ নেচার। আমরা ভুলে গেছি যে মানুষ এই পৃথিবীর শাসক নয়, অতিথি মাত্র, সবার উপরে প্রকৃতি সত্য, এটা কিন্তু ভুলে গেছি। আমরা যে প্রকৃতির অংশ সেটা কিন্তু ভুলে গেছি। আমাদের দেহে যা কিছু উপাদান আমরা এই পৃথিবী থেকে বা এই প্রকৃতি থেকে পেয়ে গেছি, এটা কিন্তু আমরা অস্বীকার করতে শুরু করেছি এবং এটা এত পরিমাণে করছি। এবং প্রকৃতিকে আমরা যেহেতু আমরা প্রতিদ্বন্দ্বী ভাবছি, আমাদের শত্রু ভাবছি কখনো কখনো, বা আমাদের বিরোধী শক্তি ভাবছি, তো প্রকৃতিকে হারাতে হবে, এটা আমাদের ইগো হয়ে গেছে আমাদের। এবং এই বিষয়ে হিউম্যানিজমের যে কথা বলি আমরা, বা মানবতাবাদের যে অভিযান শুরু হয়েছিল, এবং আমাদের দেশেও সেই মানবতাবাদী এর কবির ভাষায় কবি বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা আমরা সবাই শুনেছি, কবি বরুচন্ডী দাস বলেছেন। তো আমরা সেই সময় কবি যখন বলেছেন, তখন আমাদের সত্যি কথা বলতে গেলে হয়তো মানুষের মধ্যে আজকের আমাদের চাইতে বেশি সত্যতা বেঁচে ছিল। এবং মানুষ নিজেকে যাতে এবং অন্য মানুষকে যাতে সম্মান করতে পারে, ঠিক সেই জন্য বা কবি আরো কোনো পার্সপেক্টিভ থেকে কবি এই কথা বলেছিলেন। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু একটা কথা যেটা শুনি সেটাকে ভুলভাবে আমাদের জীবনে নিজেদের মতো করে ব্যাখ্যা করে ব্যবহার করি। আমরা কি করলাম, কবি বললেন সবার উপরে মানুষ সত্য, আর আমরা বিশ্বাস করলাম সবার উপরে মানুষ শক্তিশালী। সত্য আর শক্তিশালী কথা দুটো কিন্তু এক নয়। সত্য বিনয়ী হয়, সত্য সহমর্মী হয়, কিন্তু সত্য কথাটা যদি শক্তিশালী ভেবে নিই, তখন আমি অহংকারী হব, আমি অন্যকে পদানত করতে চাইবো, আমি অন্যান্য প্রাণী থেকে নিজেকে সুপেরিয়র দেখাতে চাইবো। যে ভুলটা কিন্তু আমাদের হয়েছে, মানুষের হয়েছে। আর এই যে মানুষ নিজেকে শক্তিশালী বেশি প্রমাণ করতে গিয়ে আমরা কি করছি, একমাত্র পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা অন্য মানুষকে মারার জন্য, অন্যান্য প্রাণীকে মারার জন্য অস্ত্র তৈরি করি, পারমাণবিক অস্ত্র তৈরি করছি, বোমা তৈরি করছি, যা কিছু করছি অস্ত্র কিন্তু মানুষই তৈরি করে। ছাগল, গরু, ভেড়া বা অন্যান্য প্রাণী আমাদেরকে মানুষকে মারার জন্য কোনো অস্ত্র তৈরি করে না।
সুতরাং মানুষ একমাত্র প্রাণী যারা কিন্তু এটা করলো। কেন করলো? ওই যে মানুষকে দেখাতে হবে যে আমি সবচেয়ে শক্তিশালী, আমি অন্যের চেয়ে শক্তিশালী, আমি অন্য মানুষের চেয়ে শক্তিশালী, আমি অন্য রাষ্ট্রের চেয়ে শক্তিশালী। এটা প্রমাণ করতে গিয়ে আমরা কিন্তু অস্ত্র প্রতিযোগিতায় আমরা কিন্তু মেতে উঠলাম। শুধু অস্ত্র প্রতিযোগিতায় না, আমাদের ক্ষমতায়নের জন্য আমরা এমন একটা সমাজ সৃষ্টি করলাম যেখানে আমার যে পরিমাণে সম্পদ দরকার, আমার যে পরিমাণে আমার ভোগের মানে কনজিউম করার জন্য যে পরিমাণে খাবার দরকার, যে পরিমাণে আমার ব্যবহার্য জিনিস দরকার, তার চাইতেও বেশি করতে হবে। এই তাগিদ থেকে আমরা কি করলাম? আমরা কিন্তু প্রকৃতির যে সমস্ত সম্পদ আছে, যে সমস্ত এলিমেন্ট গুলো আছে, সেগুলোর যথেচ্ছ ব্যবহার করতে শুরু করলাম। আমরা কয়লার যথেচ্ছ ব্যবহার শুরু করলাম, আমরা খনিজ তেলের যথেচ্ছ ব্যবহার শুরু করলাম, আমরা আর জলের অপচয় করলাম আমরা। এর ফলে কি প্রচুর পরিমাণে প্রোডাকশন করছি, কিন্তু সেই প্রোডাকশন যেটা করছি সেটা সঠিক ডিস্ট্রিবিউশন কিন্তু করছি না, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে না। কিছু মানুষের অনেক খাবার আছে আমরা নষ্ট করছি, কিছু মানুষ কিন্তু খেতে পারছে না। এটাও কিন্তু এই বায়োডাইভার্সিটি লসের ক্ষেত্রে অন্যতম একটা কারণ হতে পারে। সামান্য আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের ইউএন এর রিপোর্ট অনুসারে বলছে প্রায় 42% আমাদের যে ফুড সেটা কিন্তু ওয়েস্ট হয়। তাহলে 42% মতো যদি বা 40% মতো আমাদের যদি খাবার আমরা নষ্ট করি, সেটা কিন্তু শুধুমাত্র খাবার নষ্ট হচ্ছে না, সেই খাবারের সাথে খাবার তৈরি করতে, প্রোডাকশন করতে জল খরচা হচ্ছে, শক্তি খরচা হচ্ছে, বিভিন্ন সম্পদ লাগছে, সেটা কিন্তু আমরা প্রকৃতি থেকে নিচ্ছি এবং প্রকৃতি থেকে যথেচ্ছভাবে নিচ্ছি। তাহলে এটাও একটা অন্যতম কারণ হচ্ছে যে এই জন্য, অর্থাৎ আমরা প্রকৃতিকে যদি রক্ষা করতে হয়, আর একটা কথা, এই রক্ষা কথাটা আমি বলতেই চাইছি না, কারণ প্রকৃতিকে রক্ষা করার সাধ্য সত্যি আমাদের কারো কাছে আছে কিনা আমার সন্দেহ আছে। তাহলে প্রকৃতিকে কি করতে হয়? প্রকৃতিকে নিজের মতো যদি একটু ছেড়ে দেওয়া হয়, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে আমার মতো গুটিয়ে নিয়েছি। এই প্রকৃতির অবস্থা কিন্তু তাই। প্রকৃতিকে যদি একটু স্বাধীনতা দেওয়া হয়, প্রকৃতিকে যদি তার মতো একটু থাকতে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রকৃতিতে আমি একটা বাগান আছে, সাপোজ বাগান আছে, আমি 10টা গাছ লাগিয়ে আমি রেখে দিলাম, সেখানে সেই গাছের বড় হবে, সেই গাছ থেকে বীজ পড়বে, সেখানে আবার জঙ্গল হয়ে যাবে, ওকে কিন্তু বিশেষ পরিচর্যা করার প্রয়োজন হবে না একটা সময়ের পর থেকে। আমরা কিন্তু সেটা কিন্তু করছি না, প্রকৃতিকে তার স্বাধীনতা দিচ্ছি না। আমরা কিন্তু মানুষরা বলি যে আমাদের স্বাধীনতা চাই, আমাদের শিক্ষা চাই, আমাদের স্বাস্থ্য চাই, আমাদের খাবার চাই, আমাদের পোশাক চাই, আমাদের সব চাই চাই চাই, কিন্তু আমি বনের পশুটার স্বাধীনতা কেড়ে নিচ্ছি, আমি আমার গাছের শেকড়ের অধিকারটা কেড়ে নিচ্ছি, গোটা শহরকে আমি কংক্রিট দিয়ে মুড়ে দিচ্ছি। ফলে কি হচ্ছে? আমি কিন্তু শেকড় যে মাটির তলে প্রবেশ করবে সে অধিকার কিন্তু কেড়ে নিচ্ছি। তাহলে প্রকৃতির যে বায়োডাইভার্সিটি সেটা থ্রেটের মধ্যে পড়বে না, হুমকির মধ্যে পড়বে না। এটা কি করে হয়? আমরা সবার আমাদের স্বাধীনতা চাই, কিন্তু প্রকৃতির স্বাধীনতার কথা আমরা কিন্তু আর ভাবছি না, প্রকৃতিকে পদানত করতে চাইছি। আজকে বিভিন্ন দেশের সঙ্গে আমরা যুদ্ধ চলছে, আমরা জানি সেই যুদ্ধে রাষ্ট্রনায়ক যারা, তারা কিন্তু কখনো কিন্তু প্রকৃতির কথা ভাবছে না। সেরকম ভাবে আরো অনেক বিষয় আছে যেখানে আমরা যে রাষ্ট্রকে শুধুমাত্র দোষ দিতে পারছি এটাই নয়, আমরা নিজেরাও অনেক সময় আমরা দোষী, কারণ আমার যে পরিমাণে জল লাগবে তার চেয়ে বেশি ব্যবহার করছি। আমাদের এখানে গ্রামে দেখছি, আমাদের এখানে টিউবওয়েলে জল ওঠে না, এখন সবাই সাবমার্সেল বসিয়েছেন, তো সাবমার্সেলে কি হচ্ছে, রাস্তায় পাইপ দিয়ে, মাথায় পাইপ দিয়ে স্নান করছে, প্রচুর পরিমাণে জল নষ্ট করছি। তাহলে এর কারণে কিন্তু বায়োডাইভার্সিটি একটা হুমকির মধ্যে পড়েছে। এখন প্রশ্ন হলো যে এই হুমকি থেকে আমরা বায়োডাইভার্সিটিকে কিভাবে বাঁচাতে পারি? টাইম টু অ্যাক্ট, এখনই কেন কাজ করা প্রয়োজন? টাইম টু কেয়ার, আমাকে এখনই কেন যত্ন নেওয়ার প্রয়োজন? এই যত্ন নেওয়ার কেন প্রয়োজন যদি আমরা ভাবি, তাহলে কিন্তু বলতে হবে এখনো আমাদের কিছুটা চান্স আছে। এখনো যদি আমরা কিছুটা সচেতন হই, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীকে আবার আরো কয়েকশো বছর হয়তো আমরা একটু ভালো অবস্থায় রাখতে পারবো, আমাদের প্রজন্মকে আমরা কিন্তু সুরক্ষিত রাখতে পারবো। তো কেন আমরা এটা বলছি যে এই সময়টা হাই টাইম, এখনো আমরা যদি চেষ্টা করি, আমাদের যে পরিমাণে জীবজন্তু বেঁচে আছে, আমাদের যে পরিমাণে
আমাদের সম্পদ আছে সেটা যদি সুষম ব্যবহার করি, সেটা যদি সায়েন্টিফিক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই বায়োডাইভার্সিটিকে আবার একটা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, যে আমাদেরকে কাজ করতে হবে, আর এখনই করতে হবে। সেটা আমরা অনেক সময় ভাবি যে আমি পড়াশোনা করব, আমি এস্টাবলিশ হব, তারপরে আমি ধরুন আমার ক্যারিয়ারটা সেটেল করব, তারপরে আমি আমার কাজগুলো করব, এরকম আমরা অনেকেই ভাবি। এবার এইটা করতে করতে কি হয় যে আমরা কিন্তু আর কবে কাজ করব সময় পাই না। সুতরাং আমরা যেদিন থেকে আজকে আমরা যে ওয়েবিনারটা করছি, বা অনেকেই অলরেডি কাজ করে, অনেকেই ভাবছেন করব, আজকে থেকেই শুরু করতে হবে আমাদেরকে। এই যে প্রচন্ড রোদ পড়ছে, যদি রোদ থেকে আমাদের বাঁচতে হয়, আজকে রোদে বেরোতে হবে। রোদে বেরোলেই তবেই রোদ থেকে বাঁচবেন। কেন আমি এই কথাটা বলছি, যে ধরুন আজকে রোদ পড়ছে বলে আমরা আর রোদ্রে বেরোচ্ছি না এবং আমি এসির মধ্যে বসে থাকছি। এখানে আমাদের দুটো ভুল হচ্ছে। কি দুটো ভুল হচ্ছে? আমাদের এই পরিবেশের সঙ্গে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে এবং এই সভ্যতাতে যদি টিকে থাকতে হয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যতমের অস্তিত্ব টিকে থাকবে। অযোগ্য যারা, তারা আমরা পৃথিবী থেকে বিদায় নেব, ঠিক যেমন ডাইনোসর বিদায় নিয়েছে। তাহলে আমরা কিন্তু দুটো ভুল করছি। কি ভুল করছি? এক তো আমরা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি না। আমি আমার সন্তানকে একদমই রোদে বার করছি না, আমি আমার সন্তানকে রোদে একটু খেলতে দিচ্ছি না, মাটি আমরা ঘাটতে দিচ্ছি না। ফলে কি হবে, ওর মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু তৈরি হচ্ছে না, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। অপরন্ত ভাবে কি করছি, সেটা তো তৈরি করছি না। আমি যখন তাকে সম্পূর্ণরূপে এসির মধ্যে আমি আবদ্ধ রাখছি বা আমরা ঠান্ডা ঘরের মধ্যে রাখছি, ফলে কি হচ্ছে, ও নিজেও যে অভিযোজনটা করতো সেটাও আমরা করতে দিচ্ছি না। ফলে আমাদের শিশুদেরকে, আমাদের প্রজন্মকে ওদের ভালো করতে গিয়ে ওদের আরো বেশি খারাপ করছি। সুতরাং ওদেরকে যদি সত্যি এই পৃথিবীতে সুস্থভাবে রাখতে হয়, দুটো জিনিস করতে হবে। এক তো হচ্ছে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তাদেরকে খাপ খাওয়াতে হবে। তার জন্য আমাকে আপনাকে যা করার প্রয়োজন তাই করতে হবে। কিছুটা হলে রোদে নিয়ে যেতে হবে, কিছুটা হলে মাটি নিয়ে খেলতে শেখাতে হবে, কিছুটা হলে বাগান চেনাতে হবে, কিছুটা হলে নদীর ধারে নিয়ে যেতে হবে, জল বৃষ্টি সংরক্ষণ শেখাতে হবে। সব কিছুর অনুভূতিটা যতক্ষণ না থাকবে এবং একটি চেতনাশীল প্রজন্ম যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ আমি, আপনি, আমরা সবাই, বেশিরভাগ জন বা কয়েকজন মিলে আমরা কিন্তু পৃথিবীর কিচ্ছুটি করতে পারবো না। একটা সুস্থ সহনশীল প্রজন্ম তৈরি করতে হবে এবং সেই প্রজন্ম তৈরি করতে গেলে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে কি, এবার এখানে একটা জিনিস বলি, কাজ কি তাহলে রাষ্ট্র করছে না বা বড় বড় রাষ্ট্রগুলো করছে না? ধরুন আমাদের এই বিষয়ে দেখার জন্য ইউএন আছে, ইউএনইপি আছে, ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম আছে, তারা কাজ করছেন, বড় বড় রাষ্ট্রনায়করা মিটিং করছেন, তাহলে এবং প্রচুর ফান্ড অ্যালোকেশন করছেন, কিন্তু কাজ হচ্ছে না। কেন? আমরা কিন্তু রুট লেভেলে সেই কাজটা দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে ইউএনও বা বড় বড় রাষ্ট্রনায়করা যে সমস্ত সেমিনার বা যেগুলো করছে, সেগুলো কোথায় করছেন? কোথায় করছেন? একদম টপ লেভেলে, আমেরিকায় করছেন, প্যারিসে করছেন, কোথাও করছেন। ফলে তার যে প্রভাবটা আমাদের রুট লেভেলে এসে পৌঁছাচ্ছে না। তাহলে হায়ার লেভেলের সঙ্গে আমাদের রুট লেভেলের একটা গ্যাপ, একটা ফাঁক থেকে যাচ্ছে। ঠিক আছে? এই যে আমাদের গ্যাপটা থেকে যাচ্ছে, যে ইউএনএ এত কথা বলছে, এত কাজ করছে দেখা যায়, কিন্তু আমাদের রুটে এসে সেটা পৌঁছাচ্ছে না, মিডলে কোথাও গ্যাপ থেকে যাচ্ছে। আমাদেরকে এই গ্যাপটা কমাতে হবে, অর্থাৎ আমাদের রুট লেভেলে কাজ করতে হবে। রুট লেভেলে কাজ মানে, রুট লেভেলে বায়োডাইভার্সিটি সংরক্ষণের কাজ কি হতে পারে? বৃক্ষরোপণ হতে পারে, আমাদের জলাভূমি রক্ষার কাজ হতে পারে, আমাদের যাতে পরিমিত জল ব্যবহার করি সেই বিষয়ে সচেতনতা শিবির হতে পারে। বিভিন্ন কলেজে, যেমন এখানে যেমন কলেজে আপনার হচ্ছে 2টো কলেজে ইকো ক্লাব তৈরি হয়েছে, এরকম আরো জায়গায় ইকো ক্লাব তৈরি করা, মানুষকে বীজ সংগ্রহ, বীজ সংরক্ষণ এবং দেশীয় গাছ রোপণের উপর উৎসাহিত করা। আমাদের এলাকায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমরা অনেকে পাখি শিকার করতে আসে, অনেকে সাপ দেখলে মেরে দেয়। ঠিক আছে? তো সেইগুলো সম্পর্কে মানুষকে বিরত করা, এরকম অনেক ছোট্ট ছোট কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু এগুলো করতে পারি। এবং এই কাজগুলো শুধু আমরা করলে হবে না, আমাদের যারা প্রজন্ম তাদেরকে
ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সাহিত্যিক তৈরি করার সাথে সাথে আমাদের প্রকৃতির প্রতি সহমর্মী হতেও শেখাতে হবে। তাদেরকে ওই কাজের সঙ্গে সঙ্গে, যে পড়া করছে পড়ার সঙ্গে সঙ্গে, যে ছোট খেলা করছে খেলার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু প্রকৃতির পাঠটাও দিতে হবে। তার জন্য আমাদের নেচার স্টাডি ক্যাম্প করতে হতে পারে, আমাদের প্রকৃতির বিভিন্ন যে উপাদানগুলো আছে সেইগুলোর গুরুত্ব কি তাদের সম্পর্কে বোঝাতে হবে। আমরা সবাই বলি যে গাছেদের প্রাণ আছে, কিন্তু সেটা আমরা বিশ্বাস করি না, সেটা আমরা অনুভব করি না। আমাদের কিন্তু বর্তমানে রিসার্চ প্রমাণিত হয়েছে যে গাছের শুধু প্রাণ আছে এমন নয়, গাছেরা নিজেদের মধ্যে তাদের তথ্যের বা সংকেতের আদান প্রদান করতে পারে। এই সত্য আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে, আগামী প্রজন্মের মধ্যে ইনকালকেট করতেই হবে, তাদের মধ্যে ফস্টার করতে হবে। যদি না একটা চেতনাশীল প্রজন্ম, যে প্রজন্ম তারা নিজেরা যে সম্পদ ব্যবহার করবে সেই সম্পদ ব্যবহার করার সাথে সাথে সেই সম্পদ যাতে তার পরবর্তী প্রজন্ম পেতে পারে, সেই সচেতন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা এই বায়োডাইভার্সিটি নিয়ে আমরা যতই কথা বলি না কেন আমাদের কিন্তু কাজ হবে না। এবং আমরা রুট লেভেল থেকে যখন কাজ করব এবং ইউএন এর মতো অর্গানাইজেশন গুলো যখন উপর থেকে কাজ করতে আসবে, তখন আমাদের যে ডিস্টেন্সটা সেটা কমতে থাকবে এবং একটা সময় আমরা একটা সুস্থ পরিবেশ পাবো এই আশা রাখছি। এবং এই বিষয়ে আমরা যদি বলি যে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো করবো বলছি, কিভাবে শুরু করব? কিভাবে শুরু করব বলতে গেলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ বাড়ি থেকেই কিন্তু আমাদেরকে যাবতীয় কাজ শুরু করতে হবে। এবং এখানে যদি বলি আমাদের যে বিভিন্ন প্রত্যেকটা ধর্মের যে মানুষ আছে বা তাদের ধর্মগ্রন্থ আছে বা মাইথোলজি আছে, সেখানে কিন্তু একটা বিষয় বলা আছে যে অনেক জায়গায় আমাদের যে রেফারেন্স গুলো আছে সেগুলো খুঁজে বার করতে হবে। কারণ আমাদের অনেক মানুষ সায়েন্স বোঝে না, কিন্তু ধর্মবোধ অনেক বেশি আছে। সুতরাং যেখানে যেমন ভাবে বোঝালে মানুষকে বোঝানো যাবে, রুট লেভেলে আমাদের এই ক্যাম্পেইন গুলো আরো বেশি ভাবে করতে হবে। যেমন একটা আমি বলছি, কোন একটা হাদিসের কোন একটা আছে, কোন একটা সূরা আছে, সেখানে বলছে যদি তুমি জানো যে কিয়ামতের দিন আসবে, তোমার হাতে যদি চারা গাছটি থাকে তুমি লাগিয়ে যাও। আমি একটা মানুষকে কিন্তু এমনি আমরা দেখেছি অনেক রাস্তার ধারে গাছ লাগিয়েছি, জমিদারে গাছ লাগিয়েছি, অনেকে গাছ কেটে দিয়েছে, কিন্তু আমি বুঝিয়ে পারিনি। কিন্তু যখন এই ধরনের কোনো কথা উনাকে বুঝিয়ে বলেছি, তখন কিন্তু উনি একবার ভেবেছেন। সুতরাং আমাদের প্রত্যেকে তাদের সংস্কৃতির মধ্যে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে, তাদের কালচারের মধ্যে প্রকৃতি চেতনার যে যে কথাগুলো আছে সেইগুলো মানুষের মধ্যে প্রচার করতে হবে। এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে এখন মানুষ বুঝতে পারবেন এমনটি নয়, কারণ আমরা আমাদের কাছেই, আমাদের মুর্শিদাবাদেও আমরা জলবায়ু পরিবর্তনের অনেক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যেমন গত বছর বৃষ্টি হয়েছে, তার আগে 2 বছর অনাবৃষ্টি মোটামুটি ছিল। এবছর মোটামুটি প্রকৃতিতে যদি আমরা দেখি বৃষ্টিপাত যা মাঝে মাঝে হয়েছে, মোটামুটি মনে হচ্ছে যে আমরা একটা ভালো জায়গায় হয়তো যাবো বা কিছু। কিন্তু আমাদের কাজটা কিন্তু আমাদের ঘর থেকেই আমাদের শুরু করতে হবে। এবার এটা করতে গেলে কি করতে হবে? আমাদের যে ন্যাচারাল হ্যাবিটেট গুলো আছে, যেখানে যা ঝোপঝাড় আছে, আমি হতে পারে যে আমার বাড়ির পাশে একটা ঝোপ আছে, অর্থাৎ প্রোটেক্ট ন্যাচারাল হ্যাবিটেটস, অর্থাৎ প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যে সমস্ত বাসস্থানগুলো আছে, যে সমস্ত প্রাণীর বাসস্থানগুলো আছে, সেগুলো আমাদের রক্ষা করতে হবে। হতে পারে বাঁশঝাড়, হতে পারে ঝোপঝাড়, হতে পারে কোনো জঙ্গল, হতে পারে কোনো পুকুর, বা হতে পারে বাড়ির পিছনের কোনো একটা জায়গা। আমরা কিন্তু সব পরিষ্কার করে দিচ্ছি, আমার বাড়ি পরিষ্কার থাকবে বা আমার এলাকা পরিষ্কার থাকবে এর জন্য। কিন্তু এর ফলে কি হচ্ছে, ছোট ছোট যে সমস্ত প্রাণীগুলো, ছোট ছোট যে সমস্ত কীটপতঙ্গগুলো, বন্ধু পোকাগুলো, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা কাঠবেড়ালি বলি, আমরা বিজি বলি, আমরা মেছো বিড়াল বলি, আমরা বনমুরগি বলি, এইগুলো কিন্তু ছোট ছোট জায়গায় থাকে। এর জন্য আমরা যদি কোথাও জঙ্গল না থাকে, কোনো আমাদের স্কুল কলেজগুলোতে আমরা মিয়াকি অর্থাৎ জাপানি যে পদ্ধতিতে, টেকনোলজিতে আমরা ছোট্ট
কিন্তু ঘন অরণ্য তৈরি করতে পারি, যেটা 20 ফুট বাই 20 ফুটের একটা জায়গা হলেও করা যাবে, যেখানে ঘন করে গাছ লাগিয়ে সেখানে একটা বায়োডাইভার্সিটি তৈরি করতে পারি, যেখানে ছোট ছোট পোকামাকড়, ছোট ছোট পতঙ্গ, ছোট ছোট প্রাণীগুলো এখানটায় থাকবে, আমরা সেরকম করতে পারি। জাপানের হিরোশিমা শহরে যখন বোমা ফেলা হয়েছিল, তার পরবর্তীতে মানুষ কিন্তু ওখানে অনেক এই ধরনের এই পরিবেশকে আবার আগের জায়গায় ফিরে আনার জন্য এই ধরনের প্রচুর মিয়াকি ফরেস্ট করেছেন। আমরা সেটা স্কুল কলেজগুলোই করতে পারি। আমরা স্কুল কলেজগুলোতে সিড ব্যাংক তৈরি করতে পারি এবং সিড ব্যাংক তৈরির মাধ্যমে সেখান থেকে আমরা বীজ কালেকশন করতে পারি, আরো বেশি মানুষকে এই বিষয়ে সচেতন করতে পারি। বিশেষত প্রাইমারি স্কুলগুলো খুব ভালো হয়। আমি যদি আমার নিজের স্কুল বলি, সেখানটায় আমি আগে ছিলাম, সেখানে প্রায় 1 বছরে 10 থেকে 15,000 বীজ সংগ্রহ করেছিলাম। আম, কাঁঠাল, জাম, লিচু, খেজুর, এই সমস্ত বীজ। বাচ্চারা যে ফল খেত সেই বীজ এনে বাক্সে জমা রাখে, সেটা আমরা করতে পারি। আমরা কি করতে পারি? প্রমোট সাস্টেনেবল লিভিং, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো অনেক বেশি পরিবেশ বান্ধব করতে পারি। আমরা যে যে জায়গাগুলো সম্ভব, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের উপহার দেওয়া, বিভিন্ন জন্মদিন হোক, বিবাহ অনুষ্ঠান হোক, উপহার দেওয়ার একটা কনসেপ্ট আছে, সেখানে ম্যাক্সিমাম আমরা কি ফাইবার বা প্লাস্টিকের জিনিস আমরা উপহার দিতে আগে অভ্যস্ত ছিলাম। আমরা সেখানে কি করতে পারি? একটা গাছ উপহার দিতে পারি। আমরা যেখানটায় দেখা যাচ্ছে যে আমরা প্লাস্টিকের পাতার পরিবর্তে আমরা শাল পাতা ব্যবহার করতে পারি, ফলে আমাদের যে লিভিং অর্থাৎ দৈনন্দিন জীবনে যে চলাফেরা সেটা কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব করার মাধ্যমে আমরা কাজ করতে পারি। রেস্টোর হোয়াট লস্ট, আমরা যেগুলো যে সমস্ত গাছপালা বা যে সমস্ত উদ্ভিদ প্রজাতি হারিয়ে গেছে সেইগুলোকে আমরা পুনরায় আমরা প্রতিস্থাপন করতে পারি। পুনরায় আমরা হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি কি ইয়ে থেকে হারিয়ে গেলাম নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, সুন্দর। তো আমরা সেটা করতে পারি। যে সমস্ত আমরা যেমন এই মুহূর্তে আমরা 30টির বেশি দেশীয় গাছ, যে গাছগুলো মোটামুটি কমে যাচ্ছিল, অর্জুন, বহেরা, হরিতকি, অশোক, তারপর গাব, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন গাছের বীজ সংগ্রহ করে সেগুলো থেকে আমরা চারা গাছ তৈরি করছি এবং সেগুলো মানুষকে ডিস্ট্রিবিউট করছি বা রোপণ করছি। আমরা এটা করতে পারি। আমরা বৃষ্টির জল সংরক্ষণের জন্য আমরা যেমন হাজী একে খান কলেজ যে প্রজেক্টগুলো নিয়েছি, আমরা সেরকম ভাবে আরো করতে পারি। গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা অনেক বেশি জল সংরক্ষণ করতে পারি। আমরা ওয়াটার মাটির নিচে রিচার্জ করার জন্য আমরা ওয়াটার রিচার্জের কোনো প্ল্যান করতে পারি, যেটা স্বল্প খরচায় হয়। আমরা আরো কি করতে পারি? আমাদের এরকম অনেক অসংখ্য বিষয় আছে। আমরা যেমন আমরা একটা গ্রিন লাইব্রেরি কনসেপ্ট করেছি। গ্রিন লাইব্রেরি কনসেপ্ট কি? বই এক্সচেঞ্জ। ধরুন আপনার বাড়িতে বা কারো বাড়িতে গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইগুলো শেয়ারিং এর জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। আমরা একটা অ্যাপস তৈরি করছি যেখানটায় সেই বইয়ের ক্যাটালগটা সেই অ্যাপসের মধ্যে থাকবে, কেউ ওই বইটা চাইলে ওই বইটা নিতে পারে। এবার বই নেওয়ার সঙ্গে বায়োডাইভার্সিটি কি সম্পর্ক আছে। ধরুন আমার কাছে একটা বই আছে, সেই বইটা অন্য কেউ পড়তে যায়, সে বাজার থেকে আবার বই কিনছে, কিন্তু যদি জেনে যায় যে আমার কাছে বইটা আছে, ফলে সে বইটা নিচ্ছে। ফলে বই তো আসলে গাছ কেটেই তৈরি হচ্ছে, পৃষ্ঠাগুলো তৈরি হচ্ছে। এরকম ভাবে আমরা বই এক্সচেঞ্জ করতে পারি। এটা একটা উদাহরণ দিলাম। আমরা যেমন স্ট্রিট লাইব্রেরিতে করেছি বহরমপুর শহরে, সেখানে আমরা কিন্তু বই কেউ চাইলে ওখানে দিতে পারে, সেই বই আমরা অন্য স্ট্রিট লাইব্রেরিতে রাখছি। ফলে বই এক্সচেঞ্জ করা, এটা একটা উদাহরণ দিলাম যে আমাদের সাস্টেনেবল কালচারের মধ্যে এগুলো আমাদের হতে পারে। তো এই ধরনের অনেক বিষয় আছে, হ্যাঁ, যেগুলো আমরা করতে পারি। এরপরে আরো যে বিষয়টা বলার সেটা হচ্ছে আমাদের সময় মনে হয় আর কি আছে আমি জানি না। পরিমল দা আছে, অবশ্যই আছে, বলুন। আচ্ছা, তো আমরা ধরুন সত্যি কথা বলতে গেলে অনেক সময় হয়তো খেয়ে হারিয়ে যেতে পারে। আমি এইভাবে ইয়েতে মানে গুগল মিটে সেমিনার করা আমার বিশেষ অভিজ্ঞতা নেই। হ্যাঁ, আমি এমনি কাজ করি, যেটুকু করলাম। এবার বিষয়টা হচ্ছে আমরা আমাদের যেমন বলছি যে আমরা একটা টিম তৈরি করেছি, সেখানে এখন যেমন ছুটি চলছে, প্রত্যেক দিন 9টার সময় বা 9:30 থেকে 10টার মধ্যে ছেলেরা মোটামুটি আসে এলাকার, তাদেরকে নিয়ে আমরা কাজ করি।
এই কাজটা দেখার ফলে আরো অনেক বাচ্চারা আসছে, বাচ্চারা যখন আমাদের এখান থেকে যাচ্ছে তখন একটা করে গাছ উপহার নিয়ে যাচ্ছে। মানে আমি এই মুহূর্তে বলতে চাইছি যে আমরা কি করছি অ্যাকচুয়ালি। তো আমাদের এখানে যেখানে আমার বাড়ি সেখানটা আমাদের নার্সারি আছে, প্লাস হচ্ছে আমাদের কমিউনিটি লাইব্রেরি আছে। আমরা নিজের বাড়িতে একটা লাইব্রেরি করছি, এখন আমি লাইব্রেরিতে আছি যেটা। তো এখানে এসে বাচ্চারা কি কি করছে, এক হচ্ছে তারা এসে কিভাবে আমরা চারা গাছ তৈরি করে সেটা শিখছে। তারা বাড়িতে ফল খাওয়ার পর সেই বীজগুলো আমাদের এখানে জমা দিচ্ছে, সেই বীজ থেকে গাছ তৈরি হচ্ছে। এখানে যে গাছ তৈরি হচ্ছে সেই গাছ তারা নিয়ে গিয়ে আবার এলাকায় রোপণ করছে। তার এটা দেখি আরো অন্য কেউ আসছে এবং তাদের যখন প্রয়োজন হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে কোনো বিষয় সংক্রান্ত বই নিয়ে যাচ্ছে এবং সেটা যাতে মোটিভেশন পায় তার জন্য আমাদের লাইব্রেরির পাশে আমরা একটা গ্রিন জোন করেছি, যেখান থেকে আমরা কি বই পড়লেই মিলবে গাছ, অর্থাৎ তার পছন্দ মতো একটা চারা গাছ নিয়ে যেতে পারে। এবং যে গাছগুলো তারা লাগাচ্ছে সেই গাছগুলো বড় হওয়ার পর সেই গাছ থেকে আবার বীজ আমরা পাচ্ছি। সুতরাং আমাদের একটা সাইকেলিক একটা কাজ করতে চেষ্টা করছি, যেটা একটা সম্পূর্ণ চক্র পরিবৃত্ত হয়। আমরা যেমন কি করছি, আমাদের প্রাইমারি স্কুলে যেখানে আমরা সিড ব্যাংক করেছি সেখান থেকে আমরা এবং এটা দেখলাম সফলভাবে প্রাইমারি স্কুলে ভালো হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে আমরা বীজ নিচ্ছি এবং ওই বাচ্চাদেরকে বছরে 2বার করে আমরা তাদের পছন্দ মতো গাছ উপহার দিচ্ছি। এর ফলে ও মোটিভেশন পাচ্ছে। দেখা যাচ্ছে এমনও হয়েছে এই কাজটা করতে করতে যখন আমরা ছোটদেরকে নিয়ে এই কাজগুলো করছি তাদের মধ্যে এতটাই ডেভেলপমেন্ট হয়েছে, এলাকায় কোথাও যদি কেউ পাখি মারতেছে আমাদেরকে খবর দেয়, এলাকায় কেউ গাছ কাটলে অন্যায় করলে আমাদেরকে খবর দেয়, বা অনেক সময় নিজেরাই প্রতিবাদ করে, এরকম আমরা দেখেছি। গতকালকে দুপুর রোদে আমার ছেলে স্নান করতে গেছে, তো দেখছি একটা পাখি ও উঠতে পারছে না, তো পাখিটা নিয়ে এসছে, দেখলাম হিট স্ট্রোকের মতো হয়ে গেছে, তো ওকে জল দিলাম। আর আরো একটা পিতম বলে একটা ছেলে, সেও নিয়ে আসলো। তো ফলে এরকম একটা আমাদের প্রজন্ম তৈরি করতে হবে এবং এরকম প্রজন্ম তৈরি করার জন্য কিন্তু একার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তো আমরা যেখানে আছি আমরা ছোট ছোট করে, এমন নয় যে বাড়ি ঘর সংসার ছেড়ে দিয়ে সবাই এই কাজে লেগে পড়বে, এমনটা নয়। আমরা যেখানে যেভাবে কাজ করছি, যদি আমরা অল্প অল্প করে একটু একটু করে পরিবেশের কথা ভাবি, আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় বলে। আমার ক্ষেত্রে এমনও মানুষ আছে অনেক যারা আমাদের সঙ্গে যুক্ত নেই, তার সময় নেই, তার পরিস্থিতি নেই, তারা আমাদের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছে দূর দূরান্ত থেকে। তিনি একটা ন্যূনতম কন্ট্রিবিউট করলে আমরা মাসে প্রত্যেক 10 টাকা পিছু একটা করে চারা গাছ উৎপাদন করি এবং সেই চারা গাছটা আমরা যেমন ভাবে দিচ্ছি তাদেরকে দিই অথবা আমরা রোপণ করি। এরকম ভাবে আমাদের কাজগুলো চলছে। এখন এরকম কাজের মাধ্যমে আমরা কিন্তু বায়োডাইভার্সিটি যে বিশাল একটা বিষয়, সেটা যে একদিনই আমরা বা কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে শুধরে দিতে পারবো এটা কিন্তু নয়। এটার জন্য ব্যাপক একটা আমাদের আন্দোলন দরকার, ব্যাপক স্তরে কাজ করা দরকার। আর এই ব্যাপক স্তরে কাজ করার জন্য এমনটি নয় যে সবাইকে মানে অনেক কিছু কম্প্রোমাইজ করে করতে হবে, এমনটি নয়। আমাদের দৈনন্দিন চলার পথে আমাদের যে কাজকর্মগুলো, আমাদের জীবনযাত্রা যদি প্রকৃতির প্রতি সহমর্মী একটু আমরা প্রদর্শন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা সম্ভব। এবং এই সম্ভব তখনই হবে যখন আমরা এটা বিশ্বাস করব, আমাদের বিলিফ সিস্টেম বিশ্বাস করব যে প্রকৃতি সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ, সবার উপরে প্রকৃতি সত্য। প্রকৃতি সুরক্ষিত থাকলে আমি, আপনি, আমাদের সন্তান সবাই আমরা ভালো থাকবো। আর প্রকৃতি অসুস্থ হলে আমরা কেউ ভালো থাকবো না, আমাদের সন্তান ভালো থাকবে না। আমাদের সন্তানকে ডাক্তার করি, ইঞ্জিনিয়ার করি, বিজ্ঞানী করি, যাই করি না কেন, আমরা কিন্তু ভালো থাকবো না। আমরা একজনকে, আমাদের সন্তানদেরকে আমরা বিজ্ঞানী করে আমরা মহাকাশে চাঁদে পাঠাতে পারি, কিন্তু আমাদের পৃথিবী যদি সুস্থ না থাকে আমরা সেখানে পাঠিয়েও আমরা তাকে সুরক্ষিত রাখতে পারবো না, কারণ সকল মানুষকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবী আমাদের মাতৃস্বরূপ আমরা যারা মনে করি, যে পৃথিবী আমাদেরকে এত কিছু দিয়ে এসেছে, সেই পৃথিবীকে আগে সুরক্ষা দান করা, তার যত্ন করা, তার প্রতি কারণ পৃথিবী জীবন্ত, সেখান থেকে যা কিছু রসদ নিয়ে আমরা জীবন্ত আছি। সুতরাং এই পৃথিবীকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্থভাবে রেখে যাওয়ার দায়িত্ব আমাদেরই। আর যদি আমরা এটা না পারি তাহলে কি হবে? আমাদের প্রজন্ম আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে এই হচ্ছে আমাদের পিতামাতা, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের পৃথিবীকে
হত্যা করে রেখে গেছে। সত্যি কথা বলতে গেলে আমরা যদি হত্যাকারী পৃথিবীর পিতামাতা না হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই একটা প্রজন্ম তৈরি করে যেতে হবে, একটা সুস্থ পৃথিবী আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। আর সেই কাজটা করার জন্য মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন গ্রিন কালচার মুভমেন্ট শুরু করেছে, যেটা প্রকৃতির কাছাকাছি মানুষকে নিয়ে আসা, একটা কালচারাল মুভমেন্ট স্প্রেড করা, যেটা এই কালচারাল মুভমেন্টের মাধ্যমে পরিবেশ আন্দোলনকে যুক্ত করে একটা সুস্থ সহনশীল একটা শান্তির পৃথিবীর কাছে যাওয়া। এবং এক্ষেত্রে গাছটাই আমি কেন বেছে নিয়েছি, গাছই একমাত্র যে এই সমস্ত গুলোকে এক সূত্রে জুড়তে পারে। সেই জন্য আমরা একটা নতুন স্লোগান আমরা কয়েক বছর ধরে ব্যবহার করছি, প্ল্যান্ট ফর পিস, প্ল্যান্ট ফর প্ল্যানেট। শান্তির জন্য গাছ রোপণ করুন, এই পৃথিবীর জন্য গাছ রোপণ করুন। একটা গাছের নিচে যখন আমরা গিয়ে দাঁড়াই, তখন গাছ আমাদেরকে জিজ্ঞাসা করে না আপনি কোন ধর্মের, কোন বর্ণের, রং কেমন। গাছ আমাদের সকলকেই নির্ভেজাল ভাবে, অসাম্প্রদায়িক ভাবে ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, নিঃস্বার্থ ভাবে দেয়। যখন আমরা একটা গাছকে কাটছি, হত্যা করছি, তখনও সেই গাছটা আমাকে ছায়া দেয়, অক্সিজেন দেয়। অর্থাৎ গাছ পৃথিবীর সবচেয়ে সহনশীল, সবচেয়ে কি বলবো, সম্প্রীতির প্রতীক। তা আসুন আমরা গাছেদের মতো হওয়ার চেষ্টা করি। আমাদের প্রজন্মকে এই গাছেদের মহত্ব বা গাছেদের যে দর্শন, সে দর্শন কিছুটা হলেও তাদের মধ্যে আমরা রোপণ করি। এবং আমরা বিশ্বাস করব আজকে আমাদের প্রজন্মদের মধ্যে যে শান্তিরূপী বীজ রোপণ করব, গাছেদের বীজ রোপণ করব, যে শিক্ষা আমরা তাদেরকে দেব, সেই শিক্ষায় আগামীতে নিশ্চয়ই তারা এই পৃথিবীর কল্যাণ করবে এবং পৃথিবীকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো এই কয়েকটি কথা আমার জাস্ট অনুভূতির কথা বললাম। হ্যাঁ, এলোমেলো ভাবে অনেক হতে পারে, তো আপনারা নিশ্চয়ই সেটা মানবিক দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই বিষয় সংক্রান্ত কোনো বিষয় থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন। আমি যথাসাধ্য আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধৈর্য ধরে শোনার জন্য আমি আবার একবার কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ অর্ধেন্দু বাবুকে। এই ওয়েবিনারে যারা উপস্থিত আছেন, যে ছাত্রছাত্রীরা উপস্থিত আছো, তারা যদি কিছু কোনো তাদের জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তারা আমাদের প্রধান বক্তা অর্ধেন্দু বাবুকে জিজ্ঞাসা করতে পারে। কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে। একটি তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা শুনলাম, যেখানে উনি বাস্তব উদাহরণ দিয়ে বললেন, উনি ওনার স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের ভূমিকা বললেন, যে তারা কতটা সচেতন 8-10 বছর বয়সে। সে জায়গায় দেখতে গেলে আমরা হয়তো কিছুই এখন অব্দি করে উঠতে পারিনি, কিন্তু এখনো সময় আছে। উনি বললেন, উনি যে কথাটা বললেন যে প্রকৃতি না থাকলে আমাদের অস্তিত্ব কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমরা না থাকলে প্রকৃতির কিছু এসে যায় না। তো মানুষ মানুষের শত্রু, এই জায়গায় আমরা পৌঁছে গেছি আর কি। তো অন্তত বৃক্ষ হচ্ছে সেই একটা সম্প্রীতি জায়গা বা একটা প্রতীক, যে বৃক্ষ আমাদের সবাইকে এক সূত্রে গেঁথে দেয়। যে কারণে উনি বৃক্ষরোপণের কথা বারবার বলছেন এবং জোর দিচ্ছেন। আমাদের কলেজে বিভিন্ন সময় উনি এসেছেন, উনি অত্যন্ত পজিটিভ একটা কাজ করে চলেছেন, এগিয়ে চলেছেন। তো আমরাও চাইবো আমাদের ছাত্রছাত্রীরা সেই পথে এগিয়ে যাক, যে যার নিজের মতো, নিজের এলাকায়, নিজের পরিবেশে। সবসময় যে একটা বৃহত্তর জায়গায় গিয়ে কাজ করতে হবে তা নয়, ছোট ছোট নিজেদের পাড়া, নিজেদের গ্রাম, নিজেদের এলাকাতে তারা চাইলে নিজেদের মতো করে বৃক্ষরোপণ বা অন্যান্য পরিবেশ প্রকৃতির জন্য অন্তত ছোট ছোট হলেও অন্তত কন্ট্রিবিউশন আমাদের দেওয়া উচিত, আমাদের প্রত্যেকেরই উচিত। আমরা বড় হয়ে গেছি মানে এই নয় যে আমাদের সবকিছু মাপ, সেটা কখনোই নয়। সেটাই উনি বলতে চাইলেন। তো যারা এখানে শিক্ষার্থীরা আছো, দুই কলেজ থেকেই আর কি বলছি আমি, তারা চাইলে কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থেকে থাকে সেটা তোমরা করতে পারো অর্ধেন্দুবাবুকে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আর খুব স্বাভাবিকভাবে আমি সেটা বলার চেষ্টা করব। অর্ধেন্দুকে বলেই আমার জিজ্ঞাসা কিছু নেই, আমি অনেক সমৃদ্ধ হলাম এবং আমি আমার কলেজের পক্ষ থেকে বলছি
যে আগামী 5th জুন পরিবেশ দিবস, সেদিন আমরা কি প্রোগ্রাম নিতে পারি, তুমি আমাদের গাইড করবে। ইকো ক্লাব পরিমল রয়েছে এবং সেই সঙ্গে আমাদের মাননীয় দিদি আছেন সোমা ম্যাডাম। ওনারা যদি কিছু বলার থাকে, অ্যাটলিস্ট আমাদের কলেজের পক্ষ থেকে তোমাকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এরকম একটা তথ্য সমৃদ্ধ উপস্থাপনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভালো থেকো, এইটুকু বলি। আর যদি ওই কলেজ থেকে কারো কিছু বলার থাকে পরিমল শুনে নাও। আমি একটু লেফট করে যাব, হয়তো শেষ হওয়ার আগে আছে এখনো 5-10 মিনিট, কারণ আমাকে মেয়েকে একটুখানি টিউশন থেকে আনতে যেতে হবে, তাই আমি সবার কাছে আগে অনুমতি নিয়ে নিচ্ছি। আমি একটু ধন্যবাদ জানাতে চাই গৌতম, অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, কারণ এমন সুন্দরভাবে তিনি আমাদের আবার নতুন একটা উৎসাহ দিলেন। আমরা যে কাজগুলো করে থাকি ইকো ক্লাবের সদস্যদের নিয়ে, বাচ্চাগুলোকে যে আবার নতুন করে ভাবানো যেতে পারে, আমাদের হয়তো চেনা কথাগুলোকেই তিনি এত সুন্দর করে মনে করিয়ে দিলেন যে এভাবে আবার আমরা ওদের নিয়ে কাজ করতে পারি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তার কাছে যে প্রকৃতিকে তিনি যেমন করে ভালোবাসেন, সেই ভালোবাসাটা তিনি আমাদের বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছেন। বলতে পারি যে আমরা নতুন করে আমরা আবার সমৃদ্ধ হলাম। আর অর্ধেন্দুর কাছে আমার আবার আবেদন, তুমি বলছি, আমি তো অনেকটা বয়সে বড়, আমি চেষ্টা করছিলাম আপনার বলার, কিন্তু এই অভ্যেস বসে তুমি হয়ে গেল। বলতে চাইছি যে আমাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে, মানে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব গৌতমের মাধ্যমে। আমাদের কলেজেও আসতে হবে এবং আমাদের কলেজের ইকো ক্লাবকে সমৃদ্ধ করতে হবে এবং ওই অঞ্চলে প্রচুর কাজ করার, আপনি যখন এখানকার, আপনি নিশ্চয়ই জানেন যে ওই অঞ্চলে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে এবং আমরা আপনার কাজের সঙ্গে যুক্ত হতে চাই ইকো ক্লাবের পক্ষ থেকে, বাস্তবিক কলেজ, হরিপদ গৌরীবালা কলেজের পক্ষ থেকে। আর বিশেষ করে গৌতমকে তো অসংখ্য ধন্যবাদ এত সমৃদ্ধশালী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানোর জন্য। উৎসাহ দিয়েছো, আজ থেকে 1 বছর আগে থেকে উৎসাহ দিয়ে যাচ্ছ যে একসঙ্গে করবো, কিন্তু ন্যাক এটা ওটা কিন্তু সবই জানো। তুমি তো তোমার কলেজেরও, কিন্তু আমার কলেজেরও মেম্বার একজন, মানে একজন, সেটা নিয়ে উভয়ের ইয়েতেই হয়েছে। একদম অসংখ্য ধন্যবাদ। তোমারও উৎসাহ না থাকলে এগুলো হতো। আমরা আবার মিলেমিশে কাজ করতে চাই অর্ধেন্দু ভাই, স্যার আমাদের সঙ্গে থাকবেন। বিষয়টা বলি, হ্যাঁ ম্যাম, আমি জানি এবং আমাদের গৌতম স্যার, মানে উনি যেভাবে আমাকে গাইড করেছেন এবং ওনার কলেজের ব্যাপারে আমরা যেভাবে ওনার সহযোগিতা পেয়েছি এবং আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন। আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, আজকে এখানে জাস্ট আমি জানলাম আপনাকে। অবশ্যই আপনার কলেজেও যাব একবার। আমি রিসেন্ট আমরা ওই সৈয়দ নুরুল হাসান কলেজে আমরা একটা ছোট মিয়াকি ফরেস্ট করলাম ওখানটায়। তো এই ধরনের আমরা কাজ করতে, আমরা সত্যি কথা বলতে গেলে ভীষণভাবে আগ্রহী এবং আমি জানি যে একার দ্বারা কিছু সম্ভব নয়, মানে বিশাল পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা যদি এই যে বেঁধে থাকার ব্যাপার, যেমন আমরা হরিয়ারপাড়া কলেজের সঙ্গে যুক্ত হয়েছি, আর যেমন আপনাদের কলেজের সঙ্গে যদি যুক্ত হতে পারি, আমরা ডোমকল গার্লস কলেজের সঙ্গে যুক্ত হয়েছি, সেটাও স্যারের মাধ্যমে সম্ভব হয়েছে। তো আমরা এইরকম ভাবে যত বেঁধে থাকবো, যত আমরা একত্রিত থাকবো, তত আমাদের এই পরিবেশের যে উপাদানগুলিকে বাঁচাবার জন্য যে লড়াই, সেই লড়াইটা আরো বেশি সার্থক হবে। এবার একটা বিষয় হচ্ছে, এখানে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে বিশেষ করে কলেজ বা স্কুলে একটু হায়ার ক্লাসের স্টুডেন্টদের ক্ষেত্রে আমার যেটা বোধ হয়েছে যে তাদের, মানে ওই বয়সে আমিও হয়তো ওরকম ছিলাম, একটা বাচ্চা ছেলে যেভাবে আমরা ছোটদেরকে আমরা তাদের মাথায় দিতে পারছি, আমরা কিন্তু বড়দের ক্ষেত্রে সেইভাবে দিতে পারছি, সেটা আমাদের কোথাও না কোথাও ব্যর্থতা। এবং সেক্ষেত্রে, এবং এটাও হতে পারে যে যেহেতু যারা কলেজে যারা পড়ছে তাদের যেহেতু ক্যারিয়ার নিয়ে অনেক বেশি তারা কনসার্ন এবং সমাজে তারা দেখছে যে আগামীতে আমাদের সমাজে কেমন অবস্থা, চাকরি বাকরির কেমন অবস্থা, সুতরাং তারা এত বেশি ক্যারিয়ার বিষয়ে ফোকাস বা জীবন গঠন নিয়ে ফোকাস, তারা কিন্তু আমাদের এই কাজে অংশগ্রহণ করতে মানে সেইভাবে পারছে না। কোথাও হয়তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যেমন মালদা কলেজে দেখি মিঠুন বলে একজন আছেন প্রফেসর, ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয়, ওনাদের কলেজেও আমরা দেখেছি খুব অ্যাক্টিভ এরকম টিম আছে একটা। আরো অনেক কলেজে
আমরা আপনার কলেজে যেমন এখানে ইকো ক্লাব দেখছি, স্যারের কলেজে ইকো ক্লাব তৈরি হয়েছে, এরকম যদি আরো অনেক জায়গায় আমরা করতে পারি। এবং এটা করার জন্য আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন নিয়ে যে সমস্ত ইনোভেশন বা যে সমস্ত কাজগুলো হচ্ছে, তার মাধ্যমে কিন্তু ক্যারিয়ার তৈরি করা যায়। এটা নিয়ে কিন্তু আমাদের যে সমাজের, আমাদের যারা আগামী প্রজন্ম, বিশেষ করে কলেজ লাইফে যে স্টুডেন্ট গুলো, তাদেরকে কিন্তু আমরা বোঝাতে পারছি না। এই নিয়ে অবশ্যই আমাদের আরো বেশি আলোচনা করা দরকার, যে জলবায়ু পরিবর্তনের সমাধান করার খুঁজতে গিয়ে অনেকগুলো জব অপরচুনিটিস তৈরি হতে পারে। কিরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি। কেউ হয়তো প্লান্টস গ্রোয়িং, অর্থাৎ গাছ তৈরি, গাছের চারা গাছ তৈরি, উৎপাদন, প্রোডাকশনের একটা বিজনেস শুরু করলো, সাপোজ আমি বলছি। সেটাতে সে শুধু নিজে স্বয়ংবর হবে সেটাই নয়, সে পরিবেশের ভালো কাজ করছে, প্লাস অনেক মানুষকে কাজ দিতে পারবে। কার্বন অ্যাকাউন্টিং একটা নিউ কনসেপ্ট। আমরা যে সমস্ত কাজ করছি সেটার যে পরিমাণে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে, সেটা অ্যাকাউন্টিং করার জন্য প্রচুর আমাদের স্কিল, আমাদের দক্ষ ইন্টেলেকচুয়াল আমাদের ছেলে মেয়ে দরকার হতে পারে আগামীতে, এবং হচ্ছে। আমরা কিন্তু এই প্রফেশনগুলোর বিষয়ে আমরা কিন্তু আমাদের প্রজন্মকে বোঝাতে পারছি না। সুতরাং বা এমন কিছু সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি হতে পারে যেগুলোকে কেন্দ্র করে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা, বিশেষ করে যারা ক্যারিয়ার নিয়ে ভাবছে, তারা কিন্তু নিজের একদিকে যেমন বেকারত্ব ঘোচাতে পারে, ঠিক সেরকম ভাবে পরিবেশের উপকার করতে পারে। এই জায়গাটাতে যদি আমরা তাদেরকে ভাবাতে পারি, তাহলে আমার মনে হয় তাদেরকেও আমরা নিশ্চয়, যাদেরকে আমরা পাচ্ছি না, আমাদের এই আন্দোলনে পাবো। এবং ইউরোপ বা বিভিন্ন দেশে কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। আমাদের পাশের দেশ বাংলাদেশে প্রচুর ইয়াং জেনারেশনের ছেলে আছে যারা এই এনভায়রনমেন্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত, কিন্তু তারা ইনকাম করে, কারণ বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে তারা যুক্ত, ইউএন এর সঙ্গে যুক্ত, গ্রিন পিসের সঙ্গে যুক্ত। ফলে তারা কিন্তু একটা এর মাধ্যমে একটা ক্যারিয়ার অর্জন করছে। আজকে আমি বলছি, আমার জায়গায় যদি আমি একটা চাকরি না করতাম, দেখা গেল আমি কোন একটা বড় অর্গানাইজেশনের সঙ্গে ভলেন্টিয়ারি করতাম, তারা কিন্তু বেকার করায় না, সেখানেও কিন্তু কাজ পাওয়া যায়। এবং এইভাবে যদি আমরা কিছু কাজ করাতে পারি বা কিছু ভাবে ভাবাতে পারি, তাহলেও মনে হয় আমাদের পরিবেশের যেমন একদিকে উপকার হবে, আমাদের ছেলে মেয়েগুলোদেরও উপকার হবে। আমরা দেখেছি যে সুইডেনে গ্রেটা থুনবার্গের মতো একজন এরকম একজন সাহসী একজন মেয়ে যে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে, তার অনেক সমালোচনা আছে সে বিষয় নিয়েও, কিন্তু তবুও কাজ করছে। কিন্তু আমাদের ভারতবর্ষ, যেখানটায় আমরা বলি সে প্রাচীনকাল থেকে অপলা, ঘোষা, মৈত্রী, গার্গী, এদের যে আমাদের ভূমি, সে ভারতবর্ষ থেকে আমরা কিন্তু সাহসী আমাদের তরুণ প্রজন্মকে আমরা কিন্তু এগিয়ে দিচ্ছি না। আমরা ভাবছি কি, যদি আমরা তাদেরকে পরিবেশের কাজে বা এই সমস্ত কাজে উৎসাহ দিই, হয়তো তার পড়াশোনার ব্যাঘাত ঘটবে, সে যে কাজটা করছে, যে লক্ষ্যে পড়াশোনা করছে, সেটা কিন্তু হতে পারবে না। বিষয়টি কিন্তু এখানে আমরা একটু ভুল করছি। ফলে তারা পরিবেশ সম্পর্কে সচেতন যেমন হচ্ছে না, আমরা পরিবেশ নিয়ে যে কিছু হতে পারে সেটাও তাদেরকে বোঝাতে পারছি না। তো এই জায়গায় আমাদের কিন্তু একটু ভাবা দরকার। হ্যাঁ, আমার বলে মনে হয় এটা আমাদের চেয়ে যারা, মানে আমি তো আমার এটা মনে হয় আমাদের চেয়ে যারা আরো বেশি ভাবছেন বা বুঝতে পারছেন, তারা নিশ্চয়ই এই নিয়ে আরো মানে দূরদৃষ্টিমূলক ভাবতে পারে, বা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। তো আমি যে কোনো সময়, যে কোনো ভাবে আমি বিভিন্ন কাজে আপনাদের যদি আমি মানে করতে পারি, আমারই ভীষণ ভালো লাগবে। যে কোনো বিষয় থাকলে আপনারা বলতে পারেন, আমাকে ফোন করতে পারেন, ঠিক আছে? এবং আমাদের টিম এই বিষয়ে তৎপর, ঠিক আছে? অনেক ধন্যবাদ পর্যন্ত। আমি যোগাযোগ করব আপনার সঙ্গে অবশ্যই, আর সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গেও থাকতে হবে, ওদের চেষ্টা করতে হবে। আবার দিদি তোমার অনেকটা জায়গা করতে হবে, সামনের যে মাঠটা রয়েছে পাশে পাশে একদম পাঁচিলের গোড়া করে ওই সমস্ত জায়গাগুলো না, ওই মানে হ্যাঁ ওই সময় ছোট ছোট বাগান করো, যেটা কিন্তু এই ইকো ক্লাব বা এরপর সাংঘাতিক একটা ভালো জায়গা তুমি দেখাতে পারবে, এলাকার মানুষ দেখতে হবে। আমরা করবার চেষ্টা করি, অর্ধেন্দ্রের কাছে আমরা ওখানে বাটারফ্লাই গার্ডেন করতে পারি, বাটারফ্লাই গার্ডেন করতে পারি আমরা, বা একটা ছোট মিয়াকি ফরেস্ট করতে পারি, একটা এক্সাম্পল হিসেবে আমরা করতে পারি ওখানটায়। আমি আপনার সঙ্গে যোগাযোগ করব গৌতমের কাজ মাধ্যমে, আমি ফোন নাম্বার নিয়ে আমি আশা করব আপনাকে আমি পাবোই, ছাড়বো না আর কি। ঠিক আছে দিদি, কারো যদি কিছু বলা না থাকে তাহলে এবার পরিমল কে শেষ করবি তোমাদের, দেখো। হ্যাঁ, এবার আমরা শেষ করি।
আচ্ছা স্যার, তো অর্ধেন্দু বাবুকে আবার ধন্যবাদ জানাই ওনার এত সুন্দর আলোচনার জন্য। সহজ সরল ভাষায় উনি যে বক্তব্য পেশ করলেন, আলোচনা করলেন। আজকে যে টপিক আমাদের ছিল ওয়েবিনারের, যে বায়োডাইভার্সিটি আন্ডার থ্রেট, টাইম টু অ্যাক্ট, টাইম টু কেয়ার। এই ওয়েবিনারের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এই ওয়েবিনারটি যৌথ উদ্যোগে হয়েছিল পাঁচথপি হরিপদ গৌরীবালা কলেজের ইকো ক্লাব এবং হাজি একে খান কলেজের ইকো ক্লাবের যৌথ উদ্যোগে। তো ধন্যবাদ জানাই পাঁচথপি হরিপদ গৌরীবালা কলেজের প্রিন্সিপাল ম্যাম ডক্টর সোমা মুখোপাধ্যায় মহাশয়াকে। ধন্যবাদ জানাই আমাদের হাজি একে খান কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম কুমার ঘোষ মহাশয়কে, এবং আরো ধন্যবাদ জানাই প্রত্যুষ কুমার ঘোষ মহাশয়কে, যিনি আমাদের হাজি একে খান কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের টিচার, ওনার টেকনিক্যাল সমস্ত সাপোর্টের জন্য। এবং ধন্যবাদ জানাই পাঁচথপি হরিপদ গৌরীবালা কলেজের ইকো ক্লাবের কোঅর্ডিনেটর সুবীর বাবুকে, এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকলেন, শুনলেন, সমস্ত কিছু আলোচনায় সহযোগিতা করলেন, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী দুই কলেজ থেকেই এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রী সকলকে অশেষ ধন্যবাদ জানাই। একটা কথা বলে রাখি, একটা ফিডব্যাক লিংক আমরা আগেই শেয়ার করেছি, সুবীর বাবুকে বলছি আপনারা একটু আপনাদের কলেজে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে দিয়ে ফিডব্যাক ফর্মটা একটু ফিল আপ করে সাবমিট করতে বলবেন কাইন্ডলি। আর আমাদের কলেজেরও আমরা হচ্ছে ফিডব্যাক ফর্মের লিঙ্কটা প্রোভাইড করেছি স্টুডেন্ট গ্রুপে দিয়ে, যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে একটু হচ্ছে সেটা ফিল আপ করে দিতে বলবেন। এভাবেই আজকে আমাদের আলোচনা আমরা সমৃদ্ধ হলাম, এবং এই আলোচনার মধ্যে দিয়ে বা এই অনুষ্ঠানটি চলাকালীন কোনো ভুল ত্রুটি আমার অজান্তে যদি হয়ে থাকে তো আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আর এভাবেই আমরা আমাদের এই ওয়েবিনারটি আজকে প্যাট্রন মহাশয় এবং প্যাট্রন ম্যাডামের অনুমতিক্রমে আজকে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, সকলকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই, এবং এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে সামিল করার জন্য। এবং আপনারা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং আমার ফোন নাম্বার পেয়ে যাবেন 8926034318 এই নাম্বার, অথবা আপনারা ফেসবুক বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন অর্ধেন্দু বিশ্বাস বা মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন। সকলেই ভালো থাকবেন। আরেকবার নম্বরটা প্লিজ। 8926 0343 18। আমি আগামী কালই যোগাযোগ করব, কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইটে আমার নাম্বার। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, অনেক অনেক শ্রদ্ধা আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ।